আচ্ছা, চাইল্ড হচ্ছে শিশু। আমরা প্রথমে প্রেম, স্বাভাবিকভাবে মানুষের জীবনে প্রথমে প্রেম, তারপর বিবাহ, এবং এরপরে গিয়ে কিন্তু চিলড্রেন বা বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে এদের জন্ম হয়। তো এই ধরনের জন্মগুলো ধারাবাহিকভাবেই আসে। তো সেজন্য আমরা আজকে টপিকটা হচ্ছে চাইল্ড। এবং এই চাইল্ড বিচার করতে গেলে অবশ্যই আমরা বিশেষ করে চাইল্ড দু রকম হয়, একটি হলো কন্যা সন্তান, একটি হলো পুত্র সন্তান। তো এমনিতে চাইল্ডের যে কারাগ্রহ, যেহেতু আমরা বিএনএন পড়ছি, বিএনএন এ প্রথমত কারাগ্রহের গুরুত্বটা সর্বাধিক। ঠিক আছে, তাহলে কারাকা মানে কারাকা প্ল্যানেট, আমাদের চাইল্ডের যে কারাকা প্ল্যানেট সেটি হলো জুপিটার। তাহলে বৃহস্পতি হচ্ছে আমাদের কারগ্রহ। জুপিটার আবার জীবলগ্ন, সেই ঠিক আছে, কিন্তু সন্তানের কারগ্রহ কিন্তু হচ্ছে জুপিটার। এটা আমরা সবার আগে মনে রাখবো। স্যার রেকর্ডিং অন আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই জুপিটারকে আমরা দুই ভাবে লিখতে পারি। যখন কোনো মেল চিলড্রেন বা মেল চাইল্ড বোঝাবে, তো তখন সেই মেল চাইল্ডের মূলত কারগ্রহ হচ্ছে সান বা সূর্য। আর আমাদের ফিমেল চাইল্ডের কারগ্রহ হচ্ছে ভেনাস। ঠিক আছে, ভেনাস। ভেনাস, ভেন। তাহলে সান এবং ভেন আসলেই গুরুত্বপূর্ণ। ভেন হচ্ছে আমরা জানি নারী জাতিকার ক্ষেত্রে যেমন নেটিভ নিজেই, সেটি হলো ভেনাস। আর আমাদের ছেলে ছেলের ক্ষেত্রে সানকে বোঝায়। তো সান মানে আবার বাবা এবং সন্তান, আমরা পুত্র সন্তান, এটি স্বাভাবিকভাবে বুঝি। এখন এই যে সন্তান ভালো হবে কি খারাপ হবে, তার জীবনে স্মুথ হবে কিনা, বা সন্তান প্রাপ্তি হবে কিনা একজন নেটিভের, সেটা টোটালি ডিপেন্ড করবে জুপিটারের পজিশনটা ভালো আছে কিনা। কারণ কারো গ্রহ যদি আমাদের স্ট্রং না হয়, বা তার স্ট্রেংথ যদি শক্তিশালী না হয়, সে যদি উইক হয়ে যায়, তো তাহলে স্বাভাবিকভাবেই সন্তান কারক গ্রহ বৃহস্পতি দুর্বল। এখান থেকে আমরা এটাই বলতে পারি যে তাহলে জাতক যে বা জাতিকা সন্তান স্মুথ হবে না, বা সন্তান আসলেও স্মুথলি সেই আহ, বৃদ্ধি পুষ্টি এগুলো নিতে পারবে না, কিংবা অনেক লেট হতে পারে সন্তান আসতে, অথবা সন্তান মিসক্যারেজ, ড্যামেজ, অনেক কিছু হতে পারে, নানান কিছু হতে পারে যদি জুপিটার কি হয়, ডেবিলিটেড হয়, অথবা জুপিটার যদি কোনো স্ট্রেংথ যদি উইক হয়ে যায়। আর আমি বারবার বলি, উইক হওয়ার সূত্র হচ্ছে D12 এবং 7-এ যদি কোনো গ্রহ না থাকে, রাহু কেতু ছাড়া, আর এক্সেপ্ট রাহু জুপিটার যদি কেতু। মারক বা বাদক হয়? মারক বাধক এখানে সেটি এখন আসবে না। আমরা বিএনএন এ কোনো মারক বাধক এখন পড়বো না। আমরা পড়বো শুধুমাত্র দ্বিতীয়, দ্বাদশ এবং সপ্তমে যদি কোনো গ্রহ না থাকে বৃহস্পতির সাপেক্ষে, তাহলে বৃহস্পতি উইক। নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার সেকেন্ড পয়েন্ট হলো কি, যদি জুপিটারের সাথে নিচস্থ হয় মানে ডেবিলেটেড হয়, তাহলে বৃহস্পতি উইক। নাম্বার থ্রি হলো ডেবিলেটেড বা নিচস্থ যেটাকে বলে। আর নাম্বার থ্রি হলো কি তাহলে, নাম্বার থ্রি হলো পাপকর্তারি, রাহু কেতুর সাইকেলের মাঝখানে চলে আসা। বা আমরা শুধু রাহু কেতু বলবো না, রাহু, কেতু, সেটার্ন কিংবা মার্স, এরা হচ্ছে আমাদের বিএনএন মতে ম্যালেফিক প্ল্যানেট। এরাই হচ্ছে সম্পূর্ণ বাধাদায়ক, বা এরাই হচ্ছে প্রবলেম ক্রিয়েটর প্ল্যানেট। সো এই প্রবলেম ক্রিয়েটর প্ল্যানেট গুলো যদি যুক্ত থাকে জুপিটার এদের সাথে, আম, বা দৃষ্টি থাকে, দৃষ্টি বলতে সেভেন্থ আসপেক্ট, সপ্তম দৃষ্টি, অথবা 1 5 9 2 7 এভাবে যদি কানেক্টেড থাকে, তাহলে জুপিটার উইক হয়ে যাবে। অথবা বলতে পারি এই জুপিটার যদি তার এনিমি প্ল্যানে হাউসে বসে থাকে, অর্থাৎ শত্রু গৃহে থাকে, তাহলে জুপিটার দুর্বল। আবার আমরা বলতে পারি কালপুরুষের দুটো ঘর, সেটি হলো আম, ধনুরাশি এবং মীন রাশি, এই দুটো রাশি হচ্ছে জুপিটারের স্বক্ষেত্র, বা এই দুটো হচ্ছে তার হাউস। এই দুটো হাউস যদিও কোনোভাবে নেগেটিভ প্ল্যানেট দ্বারা আক্রান্ত হয়, নেগেটিভ বলতে রাহু কেতু শনি বা মঙ্গল, এই ধরনের প্ল্যানেটগুলো যদি কখনো মিনে কিংবা ধনুতে বসে থাকে, তাহলেও কিন্তু জুপিটার উইক হয়ে যায়। তার কারণ কি দেখুন, আপনার ঘরে যখন কোনো শত্রু প্রবেশ করে, বা আপনার ঘরে যদি কেউ অগ্নিকাণ্ড মানে ঘটায়, বা আপনার ঘরে যদি কেউ লুটপাট করে, চুরি করে, ডাকাতি করে, বা কোনোভাবে ড্যামেজ করে, তাহলে আপনার মন মানসিকতা কিন্তু ভালো থাকবে না। ঠিক একইভাবে যখন এই ভেনাস ধনুরাশি, মানে ধনুরাশি এবং আট হলো মীন রাশি, তাই তো? তাহলে এই ধনুরাশি এবং মীন রাশি, এই দুটো রাশি যদি কোনোভাবে ড্যামেজ হয়, রাশি বা ভাব ড্যামেজ হয় কিভাবে আমরা সবাই জানি, সেটা কম বেশি যদি নেগেটিভ প্ল্যানেট গুলো সেখানে অবস্থান করে, তো তাহলে সেটি ড্যামেজ হয়ে যায়।
ঠিক আছে, এখানে যদি রাহু বা ধরলাম মঙ্গল বা ধরলাম শনি বা ধরলাম কেতু, কেউ না কেউ বসে থাকতে পারে, সেম এখানেও বসে থাকলে তাহলে এটি ড্যামেজ হয়ে যায়। তো এটা ড্যামেজ হলেও জুপিটারের মন মানসিকতা ভালো থাকবে না। আর জুপিটারের মন মানসিকতা ভালো না থাকার অর্থ হলো সন্তানের কারো গ্রহ দুর্বল। আর সন্তানের কারো গ্রহ দুর্বল হলে ছেলে সন্তানাদিতে সমস্যা আসে। সেই সমস্যাগুলো কিভাবে আসবে? সেই সমস্যাগুলো নানান দিক থেকে আসতে পারে। ওই যে বললাম, বিবাহ, সন্তানাদিতে বিয়ে হয়েছে ঠিক আছে, বিয়ে হলো, বেশ কয়েক বছর হয়ে যাচ্ছে, সন্তান হচ্ছে না। অথবা হতে পারে সন্তান, প্রেগনেন্সি এসেছে ঠিক আছে, কিন্তু মিসক্যারেজ হয়ে গেছে, মিসক্যারেজ হয়ে গেছে, এরকম একটা সম্ভাবনা বললাম আর কি। 3 নাম্বার প্রবলেম মানে ঘটনা যেটা ঘটতে পারে সেটা হলো সন্তান আফটার বার্থ মানে জন্মের পরে সন্তান হয়তো বা কোনো রোগে মারা গেল ছোটবেলায়, বা কোনো ফাঁড়া ছিল, ঠিক আছে। অথবা এমনও হতে পারে সন্তান জন্ম দিতে গিয়ে নেটিভের মৃত্যু, বা আমরা যেটাকে মাতৃ মৃত্যু বলি, হ্যাঁ, সেটাও হতে পারে। এগুলো হচ্ছে কিছু কিছু পটেনশিয়াল বা সম্ভাবনা। এখন অ্যাকচুয়ালি কোন সম্ভাবনাটা বাস্তবে রূপান্তরিত হবে, এইটা আমাদেরকে আরেকটু সূক্ষ্মভাবে ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসতে হবে। তো সেই সূক্ষ্ম ক্যালকুলেশনটা কিরকম? তখন সেটার জন্য যেটা দেখতে হবে যে আমার আরো যতগুলো সূত্র রয়েছে চাইল্ডের, যেমন নিঃসন্তান হতে পারে অনেকে, অনেকে টুইন্স বেবিও হতে পারে, আবার অনেকে এমন হতে পারে যে ওই কি বলে বিভিন্ন বিকলাঙ্গ হতে পারে, অর্থাৎ অটিস্টিক নানান প্রবলেম তৈরি হতে পারে সন্তানাদির ক্ষেত্রে। তো এই যে নানান সূত্রগুলোকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি যখন এই সকল সূত্র অ্যাপ্লাই করবে, দেখবেন যে কোন সূত্রগুলো সবচেয়ে বেশি জোরালো। হ্যাঁ, বিভিন্ন দিক থেকে টাইমিংটা দেখলেন, ট্রানজিট দেখলেন, প্রোগ্রেশন দেখলেন, ইভেন অন্যান্য প্ল্যানেটারি কানেকশন দেখলেন, তাদের শুভ দৃষ্টি অশুভ দৃষ্টি, শুভ অবস্থান অশুভ অবস্থান সবকিছু দেখলেন। দেখার পরে আপনি ওভারঅল ফাইনালি একটা সিদ্ধান্তে আসতে পারবেন। তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড কি বলে যে আসলে কোন ঘটনাটা তার বাস্তবে রূপান্তরিত হওয়ার স- সম্ভাবনা রয়েছে, সেটাই হলো পিওর প্রেডিকশন। এবং ওই পিওর প্রেডিকশনে যাওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ, বা না যাওয়া পর্যন্ত আমাদেরকে রিসার্চ গবেষণা করে যেতে হবে, সব সময় আলটিমেটলি আমাদের রিসার্চ করে যেতে হবে। ক্লিয়ার? এতটুকু আমরা কি বুঝতে পেরেছি আমি যা যা আলোচনা করলাম এখন? হ্যাঁ স্যার। আচ্ছা, গুড। আচ্ছা, রাশি হিসেবে আমরা দেখব সন্তানাদির ক্ষেত্রে রাশি বিচারটা আমরা দুটো রাশি সবচেয়ে বেশি দেখবো, একটা হলো সিংহ রাশি এবং একটা হচ্ছে তুলা রাশি। কেন দেখবো দুটো রাশি? কারণ আমরা জানি কালপুরুষের সিংহ রাশি হচ্ছে রবির স্থান, রবি হচ্ছে সেখানকার মালিক। তাই আমরা যখন এই সিংহ রাশি যদি কোনোভাবে ড্যামেজ হয়, পীড়িত হয়, তো তাহলে সেক্ষেত্রে পুত্র সন্তানের ক্ষেত্রে ঝামেলা হতে পারে। ঠিক আছে, আমি এর আগে একটা লেকচারে হয়তো বলেছিলাম যে যদি রবি যদি কখনো রাহুর সাথে যুক্ত হয়, তো তাহলে সেখানে পঞ্চমা দোষ তৈরি হয়। ঠিক আছে, পঞ্চমা দোষ মানে হচ্ছে এটা সন্তানাদির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা দোষ, পঞ্চমা। তাহলে পঞ্চমা দোষ, ঠিক আছে, এই যে পঞ্চমা দোষটা মানে কি? তো পঞ্চমা দোষ মিনস হচ্ছে সান প্লাস রাহু। এই সান প্লাস রাহু যখন যুক্ত হবে প্ল্যানেটারি কানেকশনে, তাহলে সেক্ষেত্রে পঞ্চমা দোষ তৈরি হয়। অথবা এমনও হতে পারে যে লিও মানে সিংহ রাশিতে কে বসে আছে? রাহু বসে আছে। তো স্বাভাবিকভাবে আমি এর একটু আগে যা বললাম যে বৃহস্পতিও দুর্বল হয়। লিওতে যখন এই রাহু বসে আছে, বা রাহুর পঞ্চম দৃষ্টি বা নবম দৃষ্টি কোনোভাবে লিওতে পড়েছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তো রবি দুর্বল হচ্ছে। আর রবি দুর্বল হলে বা রবি কেন্দ্রিক যা যা কিছু রয়েছে সেগুলো যদি কোনোভাবে ড্যামেজ হয় বা ডেবিলিটেড হয়, হ্যাঁ, বা উইক হয়ে যায়, তাহলে পুত্র সন্তানের ক্ষেত্রে ঝামেলা হবে। হ্যাঁ, যেমন তাহলে বেবি বয়ের ক্ষেত্রে ঝামেলা হবে, পুত্র সন্তান হতে চায় না, বা হলেও খুব দুর্বল শরীর স্বাস্থ্য, কিংবা দেখা গেলো কি নানান রোগাক্রান্ত হতে পারে, পড়াশোনায় ব্যাঘাত হতে পারে, স্বাভাবিক বৃদ্ধি যেটা, স্বাভাবিক মানসিক বিকাশ, সেটি সম্ভব নাও হতে পারে। ঠিক আছে, এটা যেহেতু সান কি হলো, রাহুর সাথে যুক্ত হলো, সান দুর্বল হয়ে গেল। ঠিক অপোজিট, এই কারণে আমরা সন্তান বিচারের ক্ষেত্রে এই দুটো রাশি খুব গুরুত্বপূর্ণ, একটা হলো সিংহ, একটা হলো কন্যা। তাহলে আমরা পুত্র সন্তানের যেটা, সেটা সিংহর গুরুত্বটা অত্যন্ত বেশি, আলিও সাই। এবং এরপর আর রয়েছে কি? তাহলে লিব্রা, লিব্রা হচ্ছে তুলা, যেখানে আমরা ভেনাসের সক্ষেত্র সেটি। ভেনাস যদিও দুটো, কিন্তু আমরা সপ্তম থেকেই আমরা বেশিরভাগ দেখি, যেহেতু এটা আমাদের ঠিক অপোজিট মেইন।
এই কারণে, কেননা এখানে স্পামের একটা ব্যাপার আছে, আমরা ওভাম স্পামের একটা ব্যাপার আছে। শুক্র থেকে আমরা অ্যাকচুয়ালি স্পামকে বিচার করি মেল চার্টে আর কি, এবং আমরা ফিমেল চার্টে মঙ্গল হচ্ছে ওভাম, ঠিক আছে। আমি লিখে দিই, সমস্যা নেই। আসলে আমরা এই যে স্পাম, তাহলে স্পাম আমাদের সন্তানাদি প্রোডাকশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটার কারক হচ্ছে কি ভেনাস। ভেনাস হচ্ছে স্পাম, এবং সেটি আমরা এখান থেকে অর্থাৎ সপ্তম রাশি মানে তুলা থেকে এগুলোকে জাজ করি। আচ্ছা, এরপর নারীদের ক্ষেত্রে যেটা হয় সেটি হলো ওভাম। তো ওভামের যেটি কারক গ্রহ সেটি হলো মার্স বা মঙ্গল। এটা হচ্ছে ওভামের কারক গ্রহটা ফিমেল চার্টের ক্ষেত্রে। মার্স মানে হচ্ছে ওভাম, ওকে। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে মেইল ছকে বা কোনো একটা নেটিভ যদি মেল হয়ে থাকে, সেই মেইল ছকে অবশ্যই মানে ভেনাসকে কি হতে হবে, স্ট্রং হওয়া কিন্তু জরুরি। হ্যাঁ, মানে সন্তানাদির ক্ষেত্রে অবশ্যই ভেনাস স্ট্রং হতে হবে একটা মেইল চার্টে। বিষয়টা বোঝা গেল? ভেনাস যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু সেখানে স্পাম কাউন্ট কম হবে, আর স্পাম কম হলে তো ইনফার্টিলিটি সমস্যা তৈরি হবে, সন্তানাদি হতে চাইবে না, অনেক ট্রিটমেন্ট লাগবে। ট্রিটমেন্ট করে বিভিন্ন দিক থেকে শক্তিশালী করে তবেই আহ মানে কাজ করতে হবে। ইভেন এরকমও আছে, অনেকে অনেক ট্রিটমেন্ট নেওয়ার পরেও কিন্তু সন্তানাদি হয় না। আমি দেখেছি অনেক ধনী, টাকা পয়সার অভাব নেই, কত ট্রিটমেন্ট করছে, লাস্টে গিয়ে একদম শেষমেশ সব দিক থেকে ব্যর্থ হয়ে গিয়ে লাস্টে ওই যে কবিরাজ কিংবা কোনো তান্ত্রিক উপায় এদের কাছে শরণাপন্ন হয়, বা কোনো সাধু পুরুষ সাধু বাবা, হ্যাঁ, এরকম নানান ভাবে তারা সেখানে যায়। তো সেখানে গিয়ে কি হয়, এই সেখানে উম যাওয়ার পরে তখন হয়তো বা কোনো একটা ডিভাইন ব্লেসিং এর কারণে, তাদের আশীর্বাদের কারণে সন্তান লাভ করে। এরকম আছে অনেক জায়গায় আমি দেখেছি। বিভিন্ন দিক থেকে তারা বিভিন্ন কলা পড়া দেয়, নারকেল পড়া, নানান ভাবে বিভিন্ন যে টোটকা তান্ত্রিক গুলো রয়েছে সেগুলো তারা মেনটেন করে। তো আসলে এখানে ব্যাপারটা কি, এখানে কোনো ডিভাইন ব্লেসিং যখন পায় কোনো একটা নেটিভ, সেটা মেল হোক আর ফিমেল হোক, কোনো ডিভাইন কোনো ব্যক্তি সত্তা থেকে যখন কোনো এনার্জি পায়, তো তাহলে তার ভেতরে ভেনাস স্ট্রং হয়ে যায়। তার আশীর্বাদের কারণে তার জন্মছকে যে ভেনাসের যে একটা দুর্বলতা, সে ভেনাস কিন্তু শক্তিশালী হয়ে যায়। আর তখন ভেনাসের কারণে তার স্পাম কাউন্টও সঠিকভাবে বৃদ্ধি পেতে থাকে। হ্যাঁ, এবং সেই সাথে সাথে আসলে এগুলো নিয়ে না অনেক কথা, মানে এগুলো বলতে আমার খুব ভালো লাগে, এত দারুণ মানে আমি হ্যাপিনেস ফিল করি যে এই যে এত স্পিরিচুয়াল ব্যাপারগুলো যে ঘটে এগুলোর পেছনে একটা সায়েন্স কাজ করে। আমরা সেই সায়েন্সটা জানি না বলেই আমাদের কাছে এটা অলৌকিক মনে হয়, ঠিক আছে, সুপার ন্যাচারাল মনে হয়, কিন্তু সবকিছুর এক্সপ্লেনেশন আছে, ট্রান্সমিটেশন আছে। তো এবং এই ট্রান্সমিট মানে এই ডেফিনিশন কিংবা এই ইলাস্ট্রেশন, এটা যারা জানবে তারা ধীরে ধীরে সায়েন্টিস্ট হয়ে যায়, তাদেরকে আমরা বলি অকাল সায়েন্টিস্ট অথবা স্পিরিচুয়াল সায়েন্টিস্ট। তো এরা যারা জানে তাদেরকে আমরা বলি সিদ্ধাই বা সাধু, অনেক সিদ্ধ পুরুষ কিংবা তিনি অভিজ্ঞ। তো তাদের ব্লেসিং মানে কি, তাদের ব্লেসিং মানে হচ্ছে তার যখন তিনি ব্লেসিং করবেন কোনো একটা শক্তিশালী মন্ত্রের উচ্চারণের মাধ্যমে কোনো একটা বস্তুর উপরে যখন তিনি এনার্জি ট্রান্সমিট করবেন, সেই এনার্জিটা যখন কোনো একটা ব্যক্তি গ্রহণ করে, সেটি কোনো খাবারের মাধ্যমে হোক বা কোনো স্পর্শের মাধ্যমে হোক, হ্যাঁ, তো অথবা কোনো একটা বস্তু বা কোনো একটা যন্ত্রের মাধ্যমে যেভাবে হোক, ওইটা করার ফলে তার শরীরে একটা স্পিরিচুয়াল এনার্জি প্রবাহিত হয়। আর সেই এনার্জি প্রবাহিত হলে পরেই তার ভিতরে যে ডিএনএ গত যে হিলিং পাওয়ার, সেই হিলিং পাওয়ারটা অ্যাক্টিভেট হয়ে যায়, তার চক্রাস গুলো ব্যালেন্স হয়ে যায়, যেগুলো ইমব্যালেন্স ছিল সেই এনার্জি পয়েন্ট যেগুলো আমরা চক্র বলে থাকি, সপ্তচক্র, সেভেন চক্রাস, এই চক্রগুলো খুব সুন্দর অ্যালাইনমেন্টে চলে আসে। এবং সেই সাথে তার জীবনে আনন্দ জোয়ার উচ্ছ্বাস সবকিছু স্বাভাবিক হয় আর কি, একজন সাধু বা সাধকের একজন আশীর্বাদে। এবং এই কারণে তার ভিতরে যে হিলিং পর্যায়টা চলে যায় স্পামের মধ্যে, অর্থাৎ স্পামটা তখন কাউন্টার ধীরে ধীরে বাড়তে থাকে সংখ্যা, কিংবা সেই বিভিন্ন দিক থেকে সাপোর্টটা পায়, তখনই সে সন্তান লাভ করে। এটাকে আমরা ডিভাইন ব্লেসিং বলে থাকি, যে আশীর্বাদে সন্তান প্রাপ্তি ঘটে। তো এটা অবশ্যই আমরা যখন বুঝবো, সায়েন্স নিয়ে আলোচনা করব, তখন সেটা আমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে স্পিরিচুয়াল আলোচনায়। তো সেখানে ভেঙে ভেঙে এগুলো বোঝানো হয় অনেক কিছুই। এই তো গেল, তাহলে ভেনাসকে অবশ্যই কি হতে হবে, শক্তিশালী হতে হবে, মানে স্ট্রং না হলে স্পাম কাউন্ট কম হবে। আবার নারী ছকে অবশ্যই মার্সকে শক্তিশালী হতে হবে, মার্স যদি শক্তিশালী না হয় তাহলে তার ওভামের সংখ্যা কম থাকবে, ওভাম পুষ্টি সম্পন্ন হবে না। আর পুষ্টি সম্পন্ন না হলে পরে সেও কিন্তু জন্মদান করতে পারবে না।
প্রবলেম দুজনের হতে পারে, হয় বাবার প্রবলেম অথবা মায়ের প্রবলেম। এই দুইজনের যে কোনো একজন প্রবলেম থাকলে কিন্তু সন্তানাদি আসতে দেরি হবে বা হতে চায় না। আর যদি উভয়ের সাথে সুন্দরভাবে মানে ব্লেসিং এর মাধ্যমে হোক, যেভাবে হোক, একটা সিস্টেমে আসে, তখন অবশ্যই তাদের মধ্যে সন্তানাদি আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মেইল প্ল্যানেট হিসেবে আমরা, মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই, বৃহস্পতি মানে সন্তান, আর রবি মানে পুত্র সন্তান, শুক্র মানে কন্যা সন্তান। ঠিক আছে, মেল চার্টে শুক্রকে উচ্চস্থ হতে হবে, আর ফিমেল চার্টে মার্স বা মঙ্গলকে মানে এক্সল্টেড হতে হবে, বা ভালো অবস্থানে স্ট্রং হইতে হবে। ঠিক আছে, এই হলো বিষয়। এবার আরো একটা পরের ধাপে যাই। পরের ধাপ হচ্ছে, আমরা অনেক সময় লিঙ্গ নির্ধারণ, যেটা সন্তানের যে সেক্সুয়াল পয়েন্ট, এগুলো নির্ধারণ করা, সন্তান ছেলে সন্তান না মেয়ে সন্তান, তো সেক্ষেত্রে আমরা কয়েকটা প্ল্যানেট দেখব। ছেলে সন্তানের ক্ষেত্রে আমরা মেল প্ল্যানেটগুলোকে গুরুত্ব দেব। তো মেল প্ল্যানেটের মধ্যে কি কি রয়েছে? রবি রয়েছে, মেল প্ল্যানেটের মধ্যে রয়েছে বৃহস্পতি, মেল প্ল্যানেটের মধ্যে রয়েছে মঙ্গল। এই তিনটা প্ল্যানেট স্বাভাবিকভাবে আমাদের মেল চাইল্ডকে ইন্ডিকেট করে। তাহলে ছেলে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে রবি, বৃহস্পতি, মঙ্গলের আশীর্বাদ থাকাটা জরুরি। এদের আশীর্বাদ ছাড়া আমরা কখনোই পুত্র সন্তান লাভ করতে পারবো না। তাই আমাদের সন্তান কারক গ্রহ বৃহস্পতি যেমন শক্তিশালী হলো, একইভাবে সান শক্তিশালী হলো। আবার আমরা জানি আমাদের সন্তান বিচার করতে হয় পঞ্চম ভাব থেকে, কালপুরুষের। এই জন্য পঞ্চম ভাব গুরুত্বপূর্ণ। পঞ্চম ভাবের সাথে যদি রবি, বৃহস্পতি, মঙ্গল কানেক্টেড থাকে কোনোভাবে, তাহলে সেটি ছেলের সন্তানকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, এবং দেখা গেল কারক সন্তান পঞ্চম ভাব বা পঞ্চমপতি যদি কখনো ডুয়েল সাইনে থাকে, মানে দ্বৈত রাশিতে থাকে, মিথুনে থাকতে পারে, কন্যা থাকতে পারে, এবার মিনে থাকতে পারে, তো নানান ভাবে যদি এরকম দ্বৈত রাশিগুলোতে থাকে, বা তখন তাদের ক্ষেত্রে সেটি আহ, দুইজন ছেলে সন্তান বা দুইজন কন্যা সন্তানকে ইন্ডিকেট করে। ঠিক আছে, হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এই গেল ছেলে সন্তানের কারক গ্রহ বা প্রাপ্তির ক্ষেত্রে যে ব্লেসিংটা দরকার। ঠিক অপরদিকে আমরা যদি অপোজিটলি বলি, অন দি আদার হ্যান্ড, সেটা হলো মেয়ে সন্তান বা কন্যা সন্তানের ক্ষেত্রে কোন প্ল্যানেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? মেয়ে সন্তানের ক্ষেত্রে আপনারা নিজেই পারবেন, এটা বলতে পারবেন, সেটা হলো শুক্র এবং চন্দ্র। এই দুটো প্ল্যানেট অতীব শক্তিশালী মেয়ে সন্তানের ক্ষেত্রে। ঠিক আছে, আর নপুংসক গ্রহ কোনগুলো? নপুংসক, নপুংসক ক্ষেত্রে আমরা দেখি একটা হলো বুধ, এবং একটা হচ্ছে শনি। এদেরকে আমরা আসলে দ্বৈত বলি, তো এদেরকে আমরা এদের জন্মদান করার ক্ষমতা অত্যন্ত কম। কারণ শনির কম কেন? শনিদেব হচ্ছে একেবারে বেশি বয়স্ক, তার এত বেশি বয়স, এত বেশি বৃদ্ধ, যাকে আমরা অতি বৃদ্ধ বলে থাকি। তাহলে অতি বৃদ্ধ যে ব্যক্তি, তার মধ্যে ইনফার্টিলিটি তৈরি হয়, কেমন ধীরে ধীরে সে ইম্পর্টেন্ট হতে থাকে। আর ইম্পর্টেন্সের কারণেই দেখা গেল কি, শনি যুক্ত হলে কোনোভাবে যদি, যেমন সান কিংবা ভেনাস, এরা যদি কোনো না কোনো ভাবে শনি যুক্ত হয় বা শনি দৃষ্টি পায়, হ্যাঁ, যেভাবে পাক, তো তাহলে সেক্ষেত্রে কি হয়? সন্তানাদি দেরি হয়, আসতে চায় না, বা অনেক লেট হয়। ইভেন অনেক সময় মানে এটাকে আমরা মানে খোঁজা বলি। হ্যাঁ, এরকম যেমন হিজড়া, যে বিভিন্ন রকমের হিজড়া একটা সম্প্রদায়, ঠিক আছে। তাদের হিজড়া কাদেরকে বলি? যাদের শারীরিক ত্রুটি আছে, যাদের মানসিক শারীরিক বিকাশটা সঠিকভাবে হয়নি, অনুপাতের মধ্যে ব্যাঘাত রয়েছে। আমরা জানি 100% অনুপাত যখন ভালো হয়, 100 ভাগ অনুপাত যদি ঠিক থাকে, তাহলে একটা পূর্ণাঙ্গ মানুষের জন্ম হয়। সেই অনুপাতের মধ্যে যদি 99% হয়, 1% যদি কোনো রকমের থাকে, অভাব থাকে, ঘাটতি থাকে, তাহলে জন্মকালীন সময়ে তার মধ্যে অপূর্ণাঙ্গতা তৈরি হয়। আর এই অপূর্ণাঙ্গতা তৈরির ক্ষেত্রে হতে পারে তার এই যে আমরা জানি যে হিজড়াদের মধ্যে যেটা হয়, মেয়েলি স্বভাব হয় বা পুরুষালী স্বভাব হয়, অর্থাৎ ওই হরমোনটার আধিক্যটা বেড়ে যায় তার ভিতর। ঠিক আছে, আধিক্যটা বেড়ে যায় ইমব্যালেন্স অবস্থায়। ইভেন দেখা যায় কি, তাদের যে অর্গ্যান, তাদের যে সিক্রেট অর্গ্যানগুলো ডেভেলপমেন্টও সঠিকভাবে হয় না। ঠিক আছে, তাদের মধ্যে দেখা গেলো কি স্বাভাবিক জীবন চরিত্রে ব্যাঘাত তৈরি হয়। তো এই হচ্ছে বিষয়, এগুলোর কারণ কি হচ্ছে এই বুধ এবং শনি। বুধ হচ্ছে একদমই ছোট বাচ্চা, যার মধ্যে তো ওরকম ফার্টিলিটি আসবে না। আবার শনি হচ্ছে অতি বৃদ্ধ, যার মধ্যে ফার্টিলিটি সব শুকিয়ে যায়। তো এদের সংযোগের ফলে কিন্তু আমরা জানি যে সেটা হলো কি দ্বৈত স্বভাব, তো এরা টুইন্স হওয়ার ক্ষেত্রে সাহায্য করে, অথবা দেখা গেলো কি যে হিজড়া খোঁজা এগুলোর ক্ষেত্রে তৈরি হতে সাহায্য করে, অথবা হতেই চায় না নানান ভাবে। ঠিক আছে, বা লেট হয়, সব সময় যে একই রকম হবে তা না,
কারো লেট হচ্ছে, কারো হিজড়া জন্ম হচ্ছে, আবার কারো হয়তো বা টুইন্স হচ্ছে, ওকে, নানান এগুলো তৈরি হবে। সেটা আরো সূত্র আছে, আমরা দেখবো সামনে যখন এগোবো। তাহলে এইগুলো আমাদের তাহলে প্ল্যানেট ইন্ডিকেটর, এটাকে আমরা বলবো সেক্সুয়াল অর্গান ইন্ডিকেটর হচ্ছে এই প্ল্যানেটস গুলো রয়েছে, কেমন। এক্ষেত্রে আরেকটু বলি যে কিছু কিছু অড প্ল্যানেট রয়েছে, অড প্ল্যানেট। অড প্ল্যানেটকে কি আমরা কি বলবো, এটাকে আমরা বিষয় কি বলি, ওই বিজোড় রাশি বলি আর কি, হ্যাঁ, বিজোড় রাশি বা বিষম রাশি। তো এগুলো মেলকে ইন্ডিকেট করবে সবসময়, বিজোড় রাশিগুলো ইন্ডিকেট করবে মেলকে। তো আর হচ্ছে ইভেন সাইন যেগুলো রয়েছে মানে যুগ্ম, আমরা এখানে প্রথমে পড়াইছিলাম এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, একদম প্রথম দিকে ক্লাসে। এটি মানে কি, প্লাস সাইন মানে কি, এটি আমাদেরকে মেল কি ইন্ডিকেট করবে। আবার এটা মাইনাস মানে এটা ফিমেল কি ইন্ডিকেট করবে। এমনিতে এটা ভেনাস আর এটা হলো মার্সের ক্ষেত্র, স্বাভাবিকভাবে ওরা এটা রয়েছে স্বাভাবিক, এইগুলো আমাদেরকে ইন্ডিকেট করবে। তো এই তারপরে বলে রাখি অড সাইন কোনগুলো। অড সাইন হচ্ছে আমাদের, অড মানে বিজোড়, তো বিজোড় সাইন হচ্ছে আমাদের 1, 3, 5 এই সাইনগুলো, অর্থাৎ মেষ রাশি, মিথুন রাশি, পঞ্চমের সিংহ রাশি, হ্যাঁ, এই বিষম রাশিগুলো আমাদেরকে স্বাভাবিকভাবে মেলকে ইন্ডিকেট করবে, এগুলো মেল, বিজোড় আর কি। আর জোড় রাশি যেগুলো ইভেন ইভেন, তাহলে ইভেন সাইনের মধ্যে রয়েছে কি, যে 2, 4, 6 যেগুলো 2, 4, 6, অর্থাৎ এই যে বৃষ রাশি, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ফিমেলকে ইন্ডিকেট করবে, ফিমেলের ক্ষেত্রে এগুলো আমাদের সাহায্য করে আর কি। ওকে, তো আশা করি এটা এতটুকু বুঝতে পেরেছি আমরা। রবি সিংহ ম্যাম, রাশি। অড আর ইভেন, অ্যাকচুয়াল অড কোনটা বললেন? অড হচ্ছে 1, 3, 5, 7 এই ধরনের সাইনগুলা। মানে প্লাস সাইন? রাইট, 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 প্লাস সাইনগুলোই হচ্ছে অড সাইন। আচ্ছা, আর ইভেন সাইন গুলো হচ্ছে মাইনাস সাইন। মাইনাস ওকে। সাইন, ঠিক আছে, ইভেন হচ্ছে মাইনাস, এটা লিখে রাখবেন। মাইনাস বলতে আমরা এখানে বিষম আর জোড়, জোড় বিষম সমরাশি বলবো আর কি, সমরাশি। এগুলো বেদিকের মধ্যে অনেকে পড়েছেন বিষম সম। এতটুকু আমরা গেল, এবার আসুন যে রবি সিংহ রাশি দেখুন, তাহলে রবি সিংহ রাশি, বৃহস্পতি তুলা রাশি, সবার আগে আমরা এগুলো বিচার করে দেখতে হবে এদের অবস্থান কেমন রয়েছে। সন্তান, একটা একটা সন্তান আসার জন্য তার সম্পূর্ণ অনুকূল পরিবেশ পাচ্ছে কিনা, তার উপরে আমাদের অনেকটা জন্মছক ডিপেন্ড করবে। আমরা যখন সন্তান বিচার করতে বলবে কোনো একটা ক্লায়েন্ট, তো সাথে সাথে আমরা সন্তান রিলেটেড বিষয়গুলো ফোকাস দেব, অর্থাৎ জুপিটারকে দেখবো, সানকে দেখবো, ভেনাসকে দেখবো, তাদের সাথে কানেক্টেড প্ল্যানেটস গুলো দেখবো, তাদের অবস্থান কোথায়, যুগ্ম না অযুগ্ম, ঠিক আছে, অথবা মানে বন্ধা রাশি নাকি ফলদায়ী রাশি, কোথায় কোথায় রয়েছে যুগ, তারপর দ্বৈত রাশি নাকি চর স্থির দ্বৈত, ব্যাপারটা সবগুলোকে আমরা নিতে হবে। নেওয়ার পরে প্রথমে স্বাভাবিকভাবে আমরা এগিয়ে যাব। তো যাই হোক, আশা করি এতটুকু ক্লিয়ার তো না? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা। তো এখন আমরা আবার কিছু কিছু যোগ আছে যেগুলো স্বাভাবিকভাবে আমরা বন্ধা বলি, যেমন ব্যারেন বলি, আবার অনেকে আছে কাকবন্ধা, অনেকে আছে জন্ম, মানে এক সন্তান পাবে, হ্যাঁ, অর্থাৎ এক সন্তান, এটাকে বলি আমরা ওয়ান চাইল্ড যোগ। আবার কেউ কারো কারো এক সন্তান বিয়োগ, বিয়োগ যোগও আছে, অর্থাৎ এটাকে বলি ওয়ান চাইল্ড লেস, ওয়ান চাইল্ড লেস। সেটার ক্ষেত্রেও আমাদের কি কিছু সূত্র আছে, সেই সূত্র, এবার আমি সূত্রে যাব, সূত্রটা ইম্পর্টেন্ট। তারপর ধীরে ধীরে টাইমিং এ আসবো আর কি, আমরা সূত্রগুলো ধীরে ধীরে লেখার চেষ্টা করবো এখন। বলেন এতটুকুর মধ্যে কারো প্রশ্ন থাকলে আমি ফার্দার ডিসকাশন করে দিই। না স্যার, আপাতত কোনো না, প্রশ্ন নেই। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে। তো আশা করি এখানে নাই, এবার আমরা দেখব আমাদের সূত্রগুলোতে আমরা সন্তান বা বিএনএন প্রক্রিয়ায় কি কি রয়েছে। আচ্ছা, তাহলে আমরা ছেলে সন্তানের ক্ষেত্রে আমরা কি বললাম, যে আমরা সানকে অবশ্যই বিচার করব। সেই সান দেখুন এখানে, আর মেয়ে সন্তানের ক্ষেত্রে তো আমরা ভেনাস বললাম। তো এই ক্ষেত্রে আমরা যে হাউসগুলো দেখবো 1, 5, সেটি হলো যেমন 1, 5, 7, 9 এবং 2, এই ঘরে অর্থাৎ রবি যেখানে বসে রয়েছে, প্রথম সূত্র, রবি যেখানে বসে রয়েছে সেই ঘর থেকে 1, 2, 5, 7, 9-এ কোন গ্রহ আছে সেটি আমরা দেখে নেব। দেখার পরে আমরা তার ভাবটা বুঝতে পারবো সে কোন দিকে এগোবে। এক্ষেত্রে 3, 7, 11টা অত্যন্ত পাওয়ারলেস, মানে 3, 7 যেটাকে আমরা অপোজিট ডিরেকশনের হাউস বলি, এগুলো পাওয়ারলেস,
পাওয়ারলেস হওয়ার কারণে এগুলো আমরা খুব একটা বিবেচনা করি না। ঠিক আছে, তো কিন্তু যোগ হবে সেটা ঠিক আছে, বাট সেটা দুর্বল যোগ। তাহলে যেই যোগে কোনো রেজাল্ট আসার সম্ভাবনা কমে যাচ্ছে সেটা আমরা এত জটিলতায় তা যাওয়ার দরকার নেই। একান্ত ভাবে প্রথমে দেখবো আমরা শক্তিশালী যোগগুলোর মধ্যে আছে কিনা। এদের কোনো গ্রহ যদি কানেক্টেড না থাকে তখন আমরা সেকেন্ড স্টেপে 3711-এর দিকে যাব। বাট এর আগে আমরা যাব না। আমরা প্রথমে 15279 দেখবো, এরপর ক্ষেত্র বিনিময় দেখবো, এরপরে আমরা ওই যে বক্রি হয়ে যুক্ত হচ্ছে কিনা সেটি দেখবো। তারপরে সব দেখার পরে আমরা 3711টা ফোকাস দিব। ঠিক আছে, আদারওয়াইজ দরকার নেই। প্রথম গুলোতে ইম্পর্টেন্ট সবচেয়ে শক্তিশালী ওইগুলো দেখবো। তো দেখুন, যদি বৃহস্পতি, আমরা যদি সূত্র বলি প্রথমে আমরা বৃহস্পতি, দেখুন এই যদি বৃহস্পতি প্রথম দ্বিতীয় তৃতীয় মানে পঞ্চম সপ্তম নবম, ঠিক আছে, ছেলে সন্তান যোগ হওয়ার মানে সম্ভাবনা যেটা আমরা পড়বো সেটা হলো এই ছেলে সন্তান মেন হচ্ছে এই বৃহস্পতির সন্তান কারক গ্রহ, আবার এটা একটা মেইল প্ল্যানেট। তাহলে এই কারণে বৃহস্পতির অবস্থান মানে রবি থেকে আর কি, অর্থাৎ বৃহস্পতি রবি থেকে, বা রবি থেকে বৃহস্পতি বা বৃহস্পতি রবি একই কথা। তাহলে বৃহস্পতির কোন কোন ঘরে, এই যে এতক্ষণ যেগুলো বললাম 15279, এখানে যদি রবি যুক্ত থাকে বা রবির সাথে কানেক্টেড হয়ে যায়, তাহলে কি হবে, ছেলে সন্তান হওয়ার যোগ অত্যন্ত পাওয়ারফুল এবং বিদ্যমান। ঠিক আছে, কারণ কি সন্তান কারক গ্রহের সাথে পুত্র সন্তান কারক গ্রহ রবির কানেকশন তৈরি হলো। আর এটা আমরা আমরা স্বাভাবিক যোগে এটা পড়েছিলাম, এটাকে আমরা জীবাত্মা সংযোগ বলি, তাই তো? হ্যাঁ, এবার জীব মানে কে, জীব মানে বৃহস্পতি, আর রবি মানে হচ্ছে আত্মা। উভয়ের সংযোগে যে যোগটা তৈরি হয় সেটাকে বলে জীবাত্মা সংযোগ। এটি জাতকের জীবনের স্বাভাবিকভাবে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা উচ্চ পদ উচ্চাসন, ঠিক আছে, নানান ব্যবস্থাপনার বড় বড় পোস্ট নিয়ে যায়। মানে রবি থেকে সেকেন্ডে, বৃহস্পতি থেকে সেকেন্ডে না কি বা কি? বৃহস্পতির দ্বিতীয় ঘরে, হ্যাঁ, ফার্স্ট বা সেকেন্ড বা 5 7 যেটাই হোক। মানে এটা হচ্ছে কিরকম, ধরলাম কথার কথা আমি এখানে একটা ছক দিলাম। তো এখানে বৃহস্পতি বসে আছে, ধরলাম এই যে এখানে তার দ্বিতীয় রবি আছে কর্কটে। তাহলে বৃহস্পতি এগিয়ে যাচ্ছে কার দিকে, রবির দিকে। ঠিক আছে, তাহলে বৃহস্পতি হচ্ছে সন্তান কারক গ্রহ, আর রবি হচ্ছে পুত্র সন্তানের কারক গ্রহ। তাহলে এই সন্তান কারক গ্রহ যখন পুত্র সন্তান কারক গ্রহের দিকে এগিয়ে যায়, তখন একটা জোরালো যোগ তৈরি হয়। কারণ ফিউচার, দেখুন ফিউচার, রবি হচ্ছে ফিউচার আর বৃহস্পতি হচ্ছে সন্তান কারক গ্রহ। তাহলে সেক্ষেত্রে পুত্র সন্তানের যোগটা প্রবল। হ্যাঁ, এবং আমরা জানি বৃহস্পতি এখানে মিথুনে থাকা অর্থ হলো সে কর্কটের দিকে এগোচ্ছে, যা বৃহস্পতির উচ্চ রাশি বা এক্সল্টেড পজিশন। তো স্বাভাবিকভাবে সেক্ষেত্রে বৃহস্পতি শক্তিশালী হয়ে যাবে। হ্যাঁ, আবার রবি হচ্ছে বৃহস্পতির বন্ধু। হ্যাঁ, এবং রবি হচ্ছে আবার একটা মেইল প্ল্যানেট বা পুরুষ গ্রহ। তো সবকিছু মিলিয়ে আসলে এই যোগটা অত্যন্ত শক্তিশালী, এবং এই যোগটা থাকলে পরে ছেলে সন্তানের যোগটা অত্যন্ত বেশি। ঠিক আছে, সেকেন্ড ঘরে থাকতে পারে অথবা পঞ্চমে, যেমন এখানে যদি রবি থাকে তাও হবে, বা সমসপ্তমে এখানে যদি থাকে রবি তাও হবে, বা দেখা গেলে পঞ্চমে এখানে যদি থাকে তাও হবে। রবি, হ্যাঁ, যেখানে থাকুক, অর্থাৎ 15279-এ যদি কখনো রবি থাকে, পুত্র সন্তান যোগ হবে। বিষয়টা ক্লিয়ার ফোর হয়েছে? সিক্স টুয়েলভে, 4 6 12টা বাদ গেল তাহলে। হ্যাঁ, 4 6 12-এ তো কোনো যোগ হয় না। 12টা হয়, সেটা আমরা একেবারে নগণ্য হিসেবে ধরি আর কি, এগুলো বাদ যাবে। ঠিক আছে, এগুলো বাদ যাবে। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এবার আসুন দ্বিতীয় সূত্র, সেকেন্ড যে রুল সেটি হলো কি, যে এই বৃহস্পতির যদি আমরা 15279 বা ক্ষেত্র বিনিময় ঘরে যদি ভেনাস থাকে বা ভেনাস চলে আসে, বা যদি এটা এটা জন্মছকের ফিক্স, কিন্তু এটা কোনো ট্রানজিট কিছু না। আমরা ট্রানজিটটা এখন দেখবো না, আমরা জন্মছকের ফিক্সড যোগটার আলোচনা করছি। তাহলে সেক্ষেত্রে ভেনাস যুক্ত থাকলে ঠিক তার উল্টোটাই ঘটবে, মানে কন্যা সন্তান যোগ। ক্লিয়ার? আচ্ছা, কন্যা সন্তান হলো, তাহলে কন্যা সন্তান স্বাভাবিকভাবে এটা সন্তান যোগ বিদ্যমান। আচ্ছা, এবার আসুন দেখুন, যদি বৃহস্পতি রবি কিংবা শুক্রকে দৃষ্টি দেয়, মানে দেখা গেল কি রবিকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, ঠিক আছে, রবি বা শুক্রকে দৃষ্টি দিচ্ছে, কোনো না কোনো ভাবে দৃষ্টি দিচ্ছে, সমসপ্তম দৃষ্টিটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ বৃহস্পতি সমসপ্তমে যদি রবি বসে থাকে, বা ভেনাস বসে থাকে, যেটাই থাকুক, এই দৃষ্টিটা দিলে কিন্তু সন্তান দ্রুত সময়ে হবে।
হ্যাঁ, এই সন্তানটা দ্রুত সময়ে হবে, সমসপ্তমে যদি থাকে তাহলে দ্রুত সময়ে সন্তান হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ঠিক আছে। আর যদি শনি উল্টোটা, আমরা যদি বলি শনি হচ্ছে লেটের কারক গ্রহ, শনি যদি কখনো দৃষ্টি বা আসপেক্ট দেয় কার উপর, রবি কিংবা শুক্রের উপরে, অর্থাৎ পুরুষ সন্তান বা কন্যা সন্তানের উপরে যদি শনি দৃষ্টি দেয়, তাহলে সেটা দেরিতে হবে, সন্তানটা দেরিতে আসবে। এতটুকু কি বুঝছি আমরা? হ্যাঁ স্যার। আচ্ছা। তো আমরা ছেলে সন্তান এবং কন্যা সন্তানের মানে চারটা সূত্র আমরা এখন পড়লাম। আরো আছে, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে দেব। বিভিন্ন রকমের এই সূত্র আছে। এবার আমি আরেকটা জিনিস একটু আলোচনা করি। আপনারা তো ওই যে রাশিগুলো একটু ম্যাচিং করবেন, মানে মেল রাশি ফিমেল রাশি, মেল প্ল্যানেট ফিমেল প্ল্যানেট, সেটাও একটু দেখবেন। দেখুন এই যে কালপুরুষের যে জন্মছক, 12টি রাশি আমরা জানি কালপুরুষের, সেখানে মেষ হচ্ছে ফার্স্ট হাউস এবং মিন হচ্ছে একদম লাস্ট হাউস বা 12 ঘর ধরা হয়ে থাকে। তো লগ্ন যদি আমরা মেষকে ধরি, লগ্ন কালপুরুষের লগ্ন আর কি, সে অনুযায়ী আমরা হিসেব করি। তাহলে মেষের মালিক কে? মঙ্গল। যে মঙ্গল কিনা স্বামীরও কারক গ্রহ, আমরা জানি মঙ্গল হচ্ছে হাজবেন্ডের কারক গ্রহ। তো এখন যদি আমরা এমন ভাবে সাজিয়ে নিই যে মেষের মঙ্গল অর্থাৎ স্বামী রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষতে গিয়ে শুক্রের সাথে মিট করলো, কথার কথা ধরলাম, আমি যদি এখানে একটা ড্র করি, হুম। তাহলে ধরলাম এখানে মঙ্গল আর এখানে হচ্ছে শুক্র। এখন এই স্বামীর কারক গ্রহকে মঙ্গল, তাহলে সেই সেকেন্ড রাশি অর্থাৎ বৃষতে গিয়ে কার সাথে মিট করলো? শুক্রের সাথে মিট করলো। তো সেই শুক্র হলো তার স্ত্রী। শুক্র হচ্ছে কার? মঙ্গল মানে হাজবেন্ড, শুক্র মানে হচ্ছে ওই হাজবেন্ডের স্ত্রী। অর্থাৎ দ্বিতীয় রাশিতে গিয়ে পরিবার তৈরি হচ্ছে। দেখুন, সেকেন্ড হাউসে গিয়ে পরিবার তৈরি হচ্ছে। এই জন্য আমরা দ্বিতীয় ভাবকে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির ভাবও বলে থাকি। অর্থাৎ নতুন অতিথির আগমন, নতুন পরিবার গড়ের নতুন সদস্যের যুক্ত হওয়া, সেটা কিন্তু সেকেন্ড রাশি গুরুত্বপূর্ণ। আমরা ওই যে বললাম না যে ছেলে সন্তান বা মেয়ে সন্তানের ক্ষেত্রে আমরা তুলা রাশিকে দেখব, কারণ ভেনাসের গ্রহগুলোকে আমাদের দেখতে হয়। তো তুলা রাশি হচ্ছে ভেনাসের গ্রহ, আবার বৃষ রাশি ভেনাসের গ্রহ। ভেনাস মানে হচ্ছে স্ত্রী, ভেনাস মানে আবার কন্যা সন্তান। কিন্তু আমরা কন্যা সন্তানও আরো পূর্বে চলে যাই, তাহলে হাজবেন্ড কোন দিকে যাচ্ছে? স্ত্রীর সাথে মিট হচ্ছে, মিট হলো পরেই তো সেখানে সন্তানের যোগ তৈরি হলো। প্রথম স্ত্রী যখন আসছে তখন তো একটা পরিবারের সদস্য বেড়েছে। এ কারণে আমরা আম, বিবাহের ক্ষেত্রে আমরা সেকেন্ড হাউস এবং সপ্তম ভাব দুটোই, অর্থাৎ দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব নারী জ্যোতিষে দুটোকেই আমরা গুরুত্ব দেব। আবার সন্তানাদির ক্ষেত্রে অবশ্যই সেটাও সেভাবে আসবে। মিট করলো, সন্তান বাড়া মানে নতুন একটা সদস্য যোগ হওয়া, সেটাও কিন্তু দ্বিতীয় ভাব। তাহলে দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব এগুলো আসলেই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। আচ্ছা, এবার স্বামী স্ত্রী বিবাহের মিলনের পর আমরা জানি সন্তানের জন্ম হয়। তাই সন্তানের জন্মের পরে যেটা হয় সেটা হলো থার্ড হাউস, মানে তৃতীয় ঘর, যেটাকে আমরা কি বলি? তৃতীয় রাশি মিথুনের মালিক বুধ কিন্তু শিশু। বুধের জন্ম হলো, বুধ হচ্ছে শিশু। আর এই শিশুপুত্র অথবা কন্যাও হতে পারে, এই কারণে ওখানকার সাইনের মধ্যে দেখবেন একটা ছেলে একটা মেয়ে পরস্পর হাত ধরে খেলাধুলা করছে, তাই না? শিশুর জন্মগ্রহণে বা আরো সুন্দরভাবে বলতে গেলে সন্তান যখন জন্মাবে তার সময় নির্ধারণে কিন্তু আমরা ভৃগুনন্দী নারী জ্যোতিষে জন্মছকের বুধের গুরুত্ব অত্যন্ত পাওয়ারফুল। বুধের ট্রানজিট বা বুধের প্রোগ্রেশন এই সব কিছুকে দেখতে হয়। ট্রানজিটে বুধের সাথে আমাদের যে ইভেন্ট ক্যালকুলেটর সেটান বা বৃহস্পতির সংযোগ, এটাও সত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তান প্রাপ্তির সময় নির্ধারণে। ঠিক আছে, টাইমিং পাওয়ার জন্য আর কি, নারী জ্যোতিষের ভাষায়। তো যাই হোক, আমরা মোটামুটি দেখেছি কি কি বোঝায়। তাহলে অন্তত এটুকু পরিষ্কার হলো যে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে যে গ্রহগুলি পীড়িত হলে বা যে গ্রহগুলি সুস্থ থাকলে আমাদের সন্তান জন্মগ্রহণ করে, সেগুলো আমাদেরকে দেখবে এবং সঠিকভাবে সন্তান লাভ করবে, সেগুলো ট্রানজিট অনুযায়ী আমরা টাইমিংটা দেখে নিব। আচ্ছা, এবার আসুন কার জন্মছকটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব সন্তান বিচারের ক্ষেত্রে। পুরুষের জন্মছকটা আমরা একটু সেকেন্ড স্টেপে বিচার করব, মায়ের জন্মছকটা সবচেয়ে আগে বিচার করব। ঠিক আছে, তাহলে মা এক্ষেত্রে পাওয়ারফুল, অর্থাৎ মা বলতে নারী, যার মায়ের বিচার করছি তার। কারণ সন্তান জন্মটা কে দেবে? মা দেবে।
তাহলে জন্মকালীন বা এটাকে নার্সিং করা, বেড়ে ওঠা সবকিছু কিন্তু মায়ের জন্মছকের সাথে রিলেটেড। হ্যাঁ, বাবা অবশ্যই আমরা দেখবো দ্বিতীয় বাবার কতটুকু স্পাম কাউন্ট আছে সেটা তার জন্মছক থেকে বোঝা যাবে। বাট মায়ের জন্মছকটা আসলেই গুরুত্বপূর্ণ, ওইটা দেখবো, মায়ের ছকটা আগে দেখবো। ওকে। তাহলে মেল প্ল্যানেট তো আগে বলেছিলাম, ফিমেল প্ল্যানেট অতিবৃত্ত হচ্ছে শনি কেতু, এগুলো নপুংসক গ্রহ, এগুলো স্বাভাবিকভাবে। তো জন্মছকে পুরুষ রাশি এবং পুরুষ গ্রহদের সংস্পর্শ পেলেও এটা ওভাবেই আচরণ করবে। আর দেখুন, যাদের জীবনে মানে মেইল প্ল্যানেটের কানেকশন অত্যন্ত বেশি, যেমন কত কোনো কথা ধরলাম, কথার কথা, শুক্রের সাথে কোনো নারী জন্মছকে শুক্রের সাথে এই যে মঙ্গল কানেক্টেড, বা রবি কানেক্টেড, বা দেখা গেল কি বৃহস্পতি কানেক্টেড, এরা হচ্ছে মেইল প্ল্যানেট। তাহলে মেইল প্ল্যানেট থাকার অর্থ হলো ওই যে জাতিকা একটু পুরুষালী আচরণ করবে। পুরুষালী আচরণ বলতে কিরকম, পুরুষের যেরকম ছটফট থাকে, কন্ট্রোলিং পাওয়ার থাকে, শাসন করার ক্ষমতা থাকে, এই ধরনের দারুণ একটা কোয়ালিটি কিন্তু তৈরি হয় এই নারীর মধ্যে, যদি মেইল প্ল্যানেটের আধিক্য থাকে তার জন্মছকে। আবার যদি দেখা গেল কি একটা মেইল চার্টের মধ্যে আমরা জানি যে, সরি, মঙ্গল, মঙ্গল মানে হচ্ছে পুরুষ, হ্যাঁ, হাজব্যান্ড। এই মঙ্গলের সাথে যদি কোনো চন্দ্র কিংবা শুক্রের আধিক্য থাকে বা যুক্ত থাকে, তাহলে আমরা বলবো যে তার হাজব্যান্ড বা ওই পুরুষটা একটু মেইলি স্বভাবের হবে। অর্থাৎ মেইলি বলতে কিরকম, সে যদি মেয়ের কণ্ঠে কথা বলবে এমনটা না, অর্থাৎ তার স্বভাব চরিত্রে, নেচারে, যেমন সেই একটু দুর্বল মনের, একটা কোমল প্রকৃতির কেমন, এবং সেই শান্ত শিষ্ট এরকম একটা ভাব থাকবে, এবং সে নার্সিং ক্ষমতা, পরিবারের সদস্যের প্রতি সে চিন্তা ভাবনা করবে, ঠিক যেমন একটা মা পরিবারের প্রত্যেকে চিন্তা করে, সেই পুরুষটাও কিন্তু একটু পরিবার কেন্দ্রিক থাকবে। তার মধ্যে বাহিরের ঝোঁক চেয়েও বরং ইন্টারনাল ঝোঁকটা সবচেয়ে বেশি থাকবে। তার মধ্যে কৃষ্টি কালচার প্রতিভা এগুলো একটু বেশি থাকে, আর আমরা জানি কৃষ্টি কালচার প্রতিভা এগুলো মেয়ে নারীদের মধ্যে বেশি থাকে। ওকে। মহিলার মতো আচরণ বা পুরুষের মতো আচরণ করবে, যাদের আধিক্য থাকবে সেই অনুযায়ী আচরণ করবে। ঠিক আছে। এবার আসুন সন্তান উৎপাদনের বিচারে আমরা খুব বেশি প্রয়োজন আমাদের রাশি, লিঙ্গ এবং ফলাফল আমরা একটু দেখব। সেই ফলাফলটা একটু লিখে দিচ্ছি। প্রথমে উম, আপনারা ছক করবেন, এটা লিখবেন রাশি, এরপরে লিখবেন লিঙ্গ, আর এটা হচ্ছে ফলাফল বা ফলাদেশ। তাহলে আমি বলে যাচ্ছি, আপনারা লিখবেন রাশি হচ্ছে যেমন মেষ রাশি। তাহলে মেষ রাশি বলতে, মেষ রাশি কোন লিঙ্গ, এটা মেল বা পুরুষ, ঠিক আছে, মেল। এবং এটাকে বন্ধা রাশি বলা হচ্ছে, বন্ধা বা নিষ্ফলা রাশি, কেমন, বন্ধা বা নিষ্ফলা। কারণ কি, মঙ্গল হচ্ছে অগ্নিময়, এবং আমরা জানি মেষ রাশি স্বাভাবিকভাবে একটা অগ্নিরাশি। অগ্নিরাশিতে আসলে সন্তান তৈরি করার জন্য যে স্পাম বা ওভাম দরকার, অগ্নিরাশিতে না এগুলো খুব একটা ভালো হয় না। আগুনের সংস্পর্শে এলেই তো মানুষের স্পাম কাউন্ট নষ্ট হয়ে যায়। এইটার সাথে যে বিজ্ঞান কতটা রিলেটেড আপনি কল্পনাই করতে পারবেন না। যেমন যারা পুরুষ রয়েছেন, স্বাভাবিকভাবে আমরা জানি স্পামের সুস্থতার জন্য, হ্যাঁ, আমাদের যে স্পামের যেখানে টেস্টিকলস মানে যে অন্ডকোষ রয়েছে সেখানে তো আমাদের তৈরি হয়। তো সেখানে এটা যদি উষ্ণতা পায়, মানে এটা যদি গরম থাকে সব সময়, তাদের স্পাম কাউন্টটা কমে যায়, স্পাম গুলো মারা যায়, ড্যামেজ হয়ে যায়। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এই জন্য ডক্টররা কি বলে, যে ডক্টররা বলে হচ্ছে যে অবশ্যই আমাদের সেটা যেন একটা মানে টেম্পারেচারটা যেন কন্ট্রোলে থাকে। ঠিক আছে, স্বাভাবিক বাতাস আলো যেন চলাফেরা করে, এই জন্য অনেকেই লুজ মানে ঢিলে ঢালা পোশাক পরতে সাজেস্ট করেন আর কি। যারা একটু টাইট ফিটিং বা এই ধরনের ইয়েগুলো হয়, যেমন আজকালকার দিনে দেখবেন যে এত বেশি ইম্পর্টেন্সই বেড়ে গেছে। প্রত্যেকটা হসপিটাল ডক্টর দেখবেন প্রচুর পরিমাণে কাপল পেশেন্ট থাকে, যারা ডক্টরের কাছে যাচ্ছেন ট্রিটমেন্টের জন্য, যে তারা সন্তান পাচ্ছেন না বা সন্তানে দেরি হচ্ছেন, নানান কিছু। এগুলো কেন হচ্ছে, তার পেছনে প্রধান কারণ হচ্ছে খাদ্যাভ্যাস বা ফুড স্টাইল। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের ওই যে টাইট ফিটিং যে একটা যুগ আসছে, অর্থাৎ মানে আমরা খুব সবসময় নিজেকে আবদ্ধ করে রাখি নানান পোশাক পরিধান করে, হ্যাঁ, একদম মানে ন্যারো বা খুবই ফিটিং টাইট, হ্যাঁ, এরকম এগুলো পড়লে কি হয়, আমাদের আসলে স্পাম কাউন্টের সমস্যা হয়ে যায়। কারণ ওখানে টেম্পারেচার তৈরি হয়, এবং সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে স্পাম কাউন্ট দুর্বল হয়, ওই যে আগুনের মধ্যে ওরা বাঁচতে পারে না। একটু ঠান্ডা হলে সবচেয়ে ভালো আর কি। এই জন্য মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি থাকার কারণে
এগুলোকে আমরা বন্ধা বা নিষ্ফলা বলে থাকি। ঠিক একইভাবে সিংহ সেক্ষেত্রে রাশিও। অগ্নি রাশির মধ্যে তো পড়ছে তোমার সিংহ পড়ছে, আর ইয়েও পড়ছে, ধনু পড়ছে। তার মানে এই শুধু মেষ না, এই তিনটে রাশি। মেষ রাশি তো বন্ধা নিষ্ফলা, ঠিক আছে, মেষ রাশি অবশ্যই। সিংহ রাশিও বন্ধা, সিংহ রাশিকে আমরা বন্ধা বলবো সন্তানাদির ক্ষেত্রে। আবার ধনু রাশির মধ্যে কিছুটা আসবে, এটাকে অর্ধ ফলদায়ী বলা হচ্ছে। দ্বৈত রাশি তো অর্ধ ফলদায়ী। কেন অর্ধ ফলদায়ী? তার কারণ হচ্ছে বৃহস্পতি একইভাবে আবার মীন রাশিরও অধিপতি। তো মীন হচ্ছে জলরাশি, আবার ওইটা হচ্ছে অগ্নি রাশি, দুটোর একটা কম্বিনেশন থাকে। সেজন্য সেক্ষেত্রে একটা অর্ধ ফলদায়ী বলবো এটাকে আমরা। ঠিক আছে, লিখে নিন, সমস্যা নেই। এক্ষেত্রে মেষের ক্ষেত্রে তো বৃশ্চিকও তো মানে তার সাইড লর্ড। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু মার্স তো এমন একটা অগ্নিময় একটা, মানে এটা কি বলে, দেবতাদের সেনাপতি তো। মঙ্গল মঙ্গল থাকার কারণে আর জলরাশি যেটাও আছে সেটাও খুব একটা নোংরা জল, ওটা খুব একটা পুষ্টিকর না। মানে বিশেষ করে এই যে বৃশ্চিকের যে পানিটা বা বৃশ্চিকের যে জল, সেই জলটা খুব একটা ভালো জল না। এই বৃশ্চিককে আমরা, ঠিক আছে, যদি বা ফলদায়ী বলে থাকি, ফিমেল প্ল্যানেট, ফিমেল সাইন এটা, বাট তারপরেও আমরা এই মেষকে আমরা এক্স্যাক্টলি বন্ধা বা নিষ্ফলা বলবো। আর সিংহকে আমরা বন্ধা বলবো, আর ধনুকে আমরা একটু অর্ধ ফলদায়ী বলবো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলি এবার, আমরা যদি বৃষ রাশির ক্ষেত্রে বলি, বৃষটাকে লিখবেন অর্ধ ফলদায়ী। বৃষ হচ্ছে অর্ধ ফলদায়ী, এটার মধ্যে আমরা পরিপূর্ণ ফল পাই না, মাঝে মাঝে একটু ব্যর্থতাও আসে। মিথুনকে আমরা বন্ধা বলবো, মিথুন যেহেতু একদম ছোট শিশু, মিথুনকে আমরা বন্ধা বলবো। কর্কটকে আমরা একদম পূর্ণ ফলদায়ী বলবো। কর্কট হচ্ছে আসলে, কারণ এটা একটা বিশুদ্ধ জল তো, এবং এটা চন্দ্রের জল। তো এই ক্ষেত্রে আবেগ, মানে মায়া মমতা সবই এখানে রয়েছে। এগুলো সন্তানাদি জন্মের ক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট। আগে আবেগ মায়া যদি না থাকে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা যদি না থাকে, সন্তান কোত্থেকে আসবে? এই কারণে এই যে কর্কট রাশিটা ভালো, এটাকে আমরা ফলদায়ী সাইন বলবো। এবং এটা ফিমেল, এটা লিঙ্গটা হবে ফিমেল। আচ্ছা, কন্যাতে বলি, কন্যা হচ্ছে বন্ধা, কন্যা যেহেতু বুধের, এটা স্বাভাবিকভাবে বন্ধাই হবে। আর তুলা, তুলা কিরকম? তুলা হচ্ছে কিন্তু আবার এক্ষেত্রে আমরা যেটা বলবো, তুলা হচ্ছে অর্ধ, কন্যা তো বলছি, আর তুলা হচ্ছে কি, অর্ধ ফলদায়ী। ঠিক আছে, অর্ধ ফলদায়ী দুইটাই, মানে ভেনাসের দুইটা রাশি অর্ধ ফলদায়ী, বৃষ এবং তুলা। আচ্ছা, বৃশ্চিক হচ্ছে ফলদায়ী, এটা হলো এখন বৃশ্চিক ফলদায়ী। তারপরে ধনু অর্ধ ফলদায়ী বলেছিলাম, মকর মকর অর্ধ ফলদায়ী। ঠিক আছে, কুম্ভ হচ্ছে অর্ধ ফলদায়ী, আর মীন হচ্ছে ফলদায়ী। এগুলো লিখে নিন, এগুলো ওই বৈদিক জ্যোতিষে পাওয়া যায়। তারপরে আমি দিয়ে দিলাম, আপনারা লিখে নেবেন, রেকর্ড থাকছেই। তাহলে আমরা এখন তার ফলদায়ী পিডিএফ এ রাশিটা। থাকবে, পিডিএফ এ থাকবে এগুলো থাকবে থাকবে। আপনার? হ্যাঁ, ফলদায়ী রাশি কোনগুলো, তাহলে আমরা যদি, যেহেতু ফলদায়ী রাশিটা জানাটা জরুরি আমাদের জন্য, সেটা আমরা একটু লিখে নিই আলাদা করে। কর্কট, কর্কট বা ক্যান্সার প্লাস আর কি কি ফলদায়ী, যেটা গুরুত্বপূর্ণ, বৃশ্চিক। ঠিক আছে, বৃশ্চিকটা ফলদায়ী, এবং আরেকটি হচ্ছে মীন। মানে সকল জলরাশিগুলো আসলে ফলদায়ী রাশি। কর্কট, বৃশ্চিক এবং মীন, এগুলো হচ্ছে ফলদায়ী রাশি। তার মানে এই সকল রাশিতে যদি কখনো এই সন্তানকারক গ্রহ বৃহস্পতি থাকে, বা রবি শুক্র এ ধরনের অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে তাদের সন্তানাদি প্রাপ্তির সম্ভাবনাটা অত্যন্ত প্রবল হয়, বেশি হয়। ঠিক আছে, আর অর্ধ ফলদায়ী যেগুলো, সেগুলোতে লেট হবে, বাট হবে। কিন্তু বন্ধা যেগুলা, সেগুলোতে কিন্তু সন্তানাদি প্রাপ্তি অনেক টাফ হয়ে যায়, তাকে অনেক ট্রিটমেন্ট নিতে হবে অবশ্যই, ডাক্তার বৈদ্য দেখাতে হবে, সময় দিতে হবে, তারপরে গিয়ে একটা সময় হবে। দারুণ সহায়ক ফলদায়ী রাশিগুলা। ঠিক আছে, তাহলে সন্তানের কারগ্রহগুলো এই ধরনের রাশিতে থাকা অত্যন্ত শুভ। এখন আমরা কি কি পর্যবেক্ষণ করব নারী জ্যোতিষে? আমরা সন্তানাদি বিচারের ক্ষেত্রে প্রথমে বললাম বৃহস্পতি দেখব, যেহেতু সন্তান কারক গ্রহ। দুঃখিত। তাহলে বৃহস্পতিকে আমরা দেখব প্রথম ব্যাপার, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, সেটা হলো জীবলগ্ন থেকে বা জীবলগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব। তাহলে আমরা বলবো কি, এই যে জীবলগ্ন থেকে পঞ্চম ভাব এবং তার তার অধিপতি, পঞ্চম ভাব এবং অধিপতির অবস্থান। ঠিক আছে, আর পঞ্চম ভাব থেকে আমরা কি দেখি? পঞ্চম ভাব থেকে স্বাভাবিকভাবে সন্তান আমরা দেখি, এবং পঞ্চম অধিপতিও গুরুত্বপূর্ণ।
কারণ পঞ্চমপতি যদি আপনার অশুভ স্থানে থাকে, যেমন যদি 6 8 12-তে থাকে, দুস্থানে থাকে, 4 4 8 বা 4 6 8 12 এগুলোতে থাকে, অথবা রাহু কেতু শনি মঙ্গল এই ধরনের নেগেটিভ প্ল্যানেটের সাথে যুক্ত থাকে, তাও কিন্তু সমস্যা। এটা আমরা দেখবো। আচ্ছা, সিংহ রাশি ক্ষেত্রে দেখবো কি কালপুরুষের পঞ্চম রাশি, যেহেতু আমরা সিংহ রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চম রাশি, তাই সিংহ রাশিটাকেও আমরা দেখবো। সিংহ রাশি অবশ্যই আমাদের দেখতে হবে রাশিটা কতটা পীড়িত, কতটা ড্যামেজ না শক্তিশালী, সেটা দেখবো। শুভ প্ল্যানেট যদি বসে থাকে তাহলে সেটি ভালো, আর যদি অশুভ প্ল্যানেট বসে থাকে এই পঞ্চম ভাবে অর্থাৎ এই সিংহ রাশিতে, তাহলে সেটা কিন্তু অশুভ, মানে নেগেটিভ সিগন্যাল পাচ্ছে। 4 নাম্বার কি দেখবো? 4 নাম্বার সিংহ রাশি দেখার পর আমরা তুলা রাশি দেখবো। স্বাভাবিক কন্যা সন্তান এই ক্ষেত্রে তুলা রাশি। প্রজনন অঙ্গ কেন, এটা শুধু এটা না, প্রজনন অঙ্গ তো আমাদের সপ্তম রাশি হচ্ছে আমাদের মানে প্রোডাক্টিভ কিছু অর্গান সেখানে থাকে সপ্তম ভাবে সম্পর্কের ক্ষেত্রে, এবং এই জন্য প্রজনন অঙ্গ এটা তুলা রাশি আমাদের বিচার করতে হবে। আচ্ছা, রবি দেখবো মেল চাইল্ডের ক্ষেত্রে, শুক্র দেখবো কন্যা সন্তান, আর বুধ দেখবো আমরা কিসের জন্য, টাইমিং দেখার জন্য, অর্থাৎ বুধের এই, গোচর ট্রানজিটটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। গোচরটা দেখবো টাইমিং এর জন্য, প্রগ্রেশন এবং দশা টাইমিং সব দেখবে এগুলো, শুভ এবং অশুভ যোগ জন্মছকে যা যা রয়েছে সেই অনুযায়ী আমরা এগুলো বিএনএন সবগুলোকে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে আমরা রেজাল্টটা বের করে নিয়ে আসবো। ঠিক আছে, এই গেল আমাদের টোটাল প্রসেস, কি কি আমরা দেখবো না দেখবো। হ্যাঁ, তো আমরা পরের সূত্রে যাচ্ছি এবার। পরের সূত্র যাব। পরের সূত্রটা কি? সূত্র, এটাকে আমরা 1 দিই। জীবলগ্ন থেকে পঞ্চম ভাবে যদি শুভ গ্রহ থাকে তাহলে সন্তান প্রাপ্তিটা স্মুথ হবে, ভালো। আর যদি অশুভ গ্রহ থাকে তাহলে সন্তান প্রদানে বাধা পাবে। ঠিক আছে, যেমন কথার কথা ধরি, জীবলগ্ন থেকে পঞ্চম ভাবে মানে বৃহস্পতি যেখানে বসে আছে সেইখান থেকে গুনে গুনে পঞ্চম ভাবে যাবেন, পঞ্চম রাশিতে গিয়ে দেখবেন সেখানে রাহু কেতু মঙ্গল আছে কিনা। ঠিক আছে, রাহু কেতু মঙ্গল যদি থাকে, ধরলাম এটা একটা জন্মছক, তো সেখানে আমাদের জুপিটার বসে আছে কর্কটে ধরলাম, এটা হলো জীবলগ্ন, সেখান থেকে গুনে গুনে পঞ্চম ভাব দেখো 1 2 3 4 5, এই যে পঞ্চম ভাব বৃশ্চিকে, সেখানে যদি রাহু থাকে, তারপরে সেখানে যদি কেতু থাকে, বা সেখানে যদি মঙ্গল থাকে, এই ধরনের প্ল্যানেট গুলো ক্ষতিকর। শনি থাকলে দেরি হবে বাট দেবে আলটিমেটলি, বাট এই ধরনের প্ল্যানেট থাকা অর্থাৎ রাহু কেতু মঙ্গলটা অত্যন্ত হাইলি ডেঞ্জারাস। এগুলো থাকলে কি হবে? সন্তান প্রাপ্তিতে 1 নম্বর বাধা, 2 নম্বর গর্ভপাতের সম্ভাবনা রয়েছে, মিসক্যারেজ যেটাকে বলা হয়, এবং মিসক্যারেজ বা গর্ভপাত এগুলো হবেই। এই ধরনের অশুভ ফল কিন্তু দিতে পারে এই ধরনের যোগটা, কারণ বৃহস্পতি সাপেক্ষে পঞ্চম ভাবে কিছু নেগেটিভ প্ল্যানেট বসে আছে। অথবা আমরা যদি বলি পঞ্চমপতি কে, এখানে বৃহস্পতি থেকে পঞ্চমপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গলও যদি কোনোভাবে রাহুর সাথে বা কেতুর সাথে বা শনির সাথে যুক্ত থাকে তাহলে অবশ্যই সন্তানাদি দেরি হবে, বা সন্তানাদিতে হতে চায় না, অথবা গর্ভপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, অথবা স্বল্পায়ু নিয়ে বেড়ে উঠতে পারে। ওকে, এই সূত্রটা একটু মনে রাখবেন। গেল ফার্স্ট সূত্র, আবার সেকেন্ড সূত্রে আসি। জন্ম ছকের কালপুরুষ রাশিচক্রের পঞ্চম রাশির মালিক হচ্ছে কে? রবি। সেই রবি যদি জন্মছকে রাহু যুক্ত হয়, এটা আমি আগে বলেছিলাম, তা সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও বাধা স্বরূপ হবে। এবং রবি প্লাস রাহু যোগের কিন্তু আরেকটা একটা পঞ্চমা দোষ, এটা বলেছিলাম, পুত্র সন্তান হতে চায় না এই পঞ্চমা দোষে। প্রথম সন্তান পুত্র হয় না, এটা মনে রাখবেন। হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে, যদি হয়েও যায় কোনোভাবে বিভিন্ন ব্লেসিং এর মাধ্যমে বা বিভিন্ন মানে রেমেডির মাধ্যমে, তারপরও তার আয়ুটা স্বল্পায়ু হওয়ার সম্ভাবনা বেশি, বা স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম থাকবে, অথবা পুষ্টিতে বিঘ্ন ঘটবে, মানে পুষ্টি পেতে তার বিঘ্ন ঘটবে। ঠিক আছে, তা আচ্ছা, আর উল্টো দিক থেকে আমরা যদি রাহু শুক্র বলি, বা শুক্র রাহু এরকম যোগ যদি থাকে, তো সেটি পঞ্চমা দোষ। এটিও কিন্তু পঞ্চমা দোষ, তবে এক্ষেত্রে পুত্র হলেও কন্যা সন্তান জন্মাতে চায় না, এটা মনে রাখতে হবে। পুত্র হবে ঠিক আছে, বাট কন্যা সন্তান হবে না। শুক্র মানে কন্যা সন্তান। আচ্ছা, আরেকটি বলি তো, এক্ষেত্রে শুক্র বা রবির ডিগ্রি কিন্তু রাহু ডিগ্রির চেয়ে বেশি হলে, খেয়াল করুন একটা জিনিস, শুক্র বা রবির ডিগ্রি রাহুর ডিগ্রি থেকে যদি বেশি হয়, বা বৃহস্পতি যুক্ত বা দৃষ্ট হলে সমস্যা অনেক কন্ট্রোলে চলে আসবে। ঠিক আছে, কেন বলছি আমি বিষয়টা আবার একটু বুঝাই। রাহু ডিগ্রি কি হবে? বেশি হবে, তো রাহুর ডিগ্রি থেকে বেশি হলে স্বাভাবিকভাবে ওটাকে পরে লিখবো। যেমন রবির কথা বলি, রবি
রবি ডিগ্রি বেশি রাহু চেয়ে, তাহলে রবি এদিকে যাচ্ছে আর রাহু তো উল্টো দিকে হাঁটে এদিকে যাচ্ছে। এটা কিন্তু অতটা শক্তিশালী নয়। এভাবেও যদি যুক্ত থাকে, ওই যে অনেকে বলে না আমার সাথে তো রবি রাহু যুক্ত আছে কিন্তু আমার তো সন্তান হয়েছে। হ্যাঁ, বা হতে পারে, স্বাভাবিক, আপনাকে দেখতে হবে ডিগ্রি ওয়াইজ তাদের ডিফারেন্স কতটুকু। যদি রবি ডিগ্রি বেশি হয়ে যায় তাহলে তো সে রবি রাহুকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ওটাও আবার কিছু ভালো রেজাল্ট দেবে। কিন্তু যদি রাহু ডিগ্রি বেশি থাকে, রাহু যদি পরে থাকে রবির, তাহলে তো একেবারে সরাসরি মুখে গিয়ে পড়লো, মানে রাহু হা করে আছে আর রবি সুন্দর ওইদিকে এগিয়ে যাচ্ছে। তো তাহলে তো এটা আরো হাইলি ডেঞ্জারাস হবে। ঠিক আছে, এই জন্য রবি বা শুক্রের ডিগ্রি যদি রাহুর চেয়ে বেশি হয়, আর হলো যদি বৃহস্পতি দৃষ্টি থাকে, তাহলে কন্ট্রোলে চলে আসবে অনেকটাই। ঠিক আছে, এটা কিন্তু ভালো। আবার আমরা এরকম যদি বলি, যদি ক্ষেত্র বিনিময় হয়, কথার কথা ধরলাম রাহু রবি বা শুক্র রাহুর সাথে যুক্ত, সেটা ঠিক আছে, তবে এটা বক্রি হয়েছে অথবা ক্ষেত্র বিনিময় হয়েছে। অর্থাৎ আমরা জানি রবি তো বক্রি হয় না এবং শুক্র বক্রি হতে পারে, রবি কিন্তু ক্ষেত্র বিনিময় হতে পারে। তাহলে উভয়ে যদি রাহুর সাথে যুক্ত হয়ে ক্ষেত্র বিনিময় হয় অথবা এই বক্রি হয়ে চলে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে রেজাল্ট 50% নেমে আসবে। অর্থাৎ নেগেটিভ রেজাল্টটা 50% দেবে, বাকি 50% পজিটিভ রেজাল্ট দেবে। এক্ষেত্রে কেমন রেজাল্ট হতে পারে? এক্ষেত্রে হতে পারে যেমন ধরুন সন্তান দেরিতে হলেও মোটামুটি ভালোভাবে সুস্থভাবে পৃথিবীতে আসে। বোঝা গেল? আচ্ছা, এক্ষেত্রে বলি আবার একটা বিষয় হচ্ছে, আম, রাহুর সাথে কিন্তু কেতুও একটা পঞ্চমাদশ তৈরি করে। কেতু থাকলেও বাধা বিঘ্ন দেয়, এটা মেয়েটা টোটালি গর্ভপাত দেয় বা অপারেশন সার্জারি এসব দেয়। যে অনেকে বলেন আমার সন্তানটা কি আসলে সিজারিয়ান হবে নাকি নর্মাল ডেলিভারি হবে। তো বৃহস্পতি শুভ প্ল্যানেট দৃষ্টি থাকলে নর্মাল ডেলিভারি হয়, আর যদি আম, মঙ্গল বা এরকম রাহু বা রাহু না মঙ্গল বা কেতু থাকলে এগুলো কিন্তু সিজারিয়ান বা ছুরি কাঁচির মাধ্যমে হয়। কারণ আমরা জানি মঙ্গল মানে ধারালো অস্ত্র, আবার কেতু মানে কাটা ছেঁড়া, বা কেতু মানে হচ্ছে প্যাঁচ, বা কেতু মানে হলো কি বলে এটাকে, সেপারেশন। ঠিক আছে, দূর, এগুলো থাকলেই একটু সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে হওয়ার সম্ভাবনা বেশি। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে এই সূত্রটা, 3 নম্বর সূত্রটা। 4 নম্বর সূত্র বলি। 4 নম্বর সূত্র হচ্ছে জীবলগ্ন থেকে পঞ্চমে যদি শনি থাকে, তাহলে ফিফথ প্লাস, মানে পঞ্চম প্লাস শনি, পঞ্চম ভাবে যদি শনি থাকে অথবা পঞ্চমপতি যদি শনি দ্বারা যুক্ত থাকে কোনো না কোনো ভাবে, তাহলে সন্তান প্রাপ্তিতে বিলম্ব হবে। ঠিক আছে, সন্তান প্রাপ্তিতে বিলম্ব হবে। এটা গেল 4 নম্বর। 5 নম্বর সূত্রে আসি। আচ্ছা, জীবলগ্ন থেকে পঞ্চমে চন্দ্র বসে আছে, ধরুন কথার কথা, জীবলগ্ন বৃহস্পতি সাপেক্ষে পঞ্চমে চন্দ্র বসে আছে এবং চন্দ্র শুভ, শুভ চন্দ্র আমরা জানি। ঠিক আছে, একটা হলো ওই প্রথম, মানে পূর্ণচন্দ্র, অর্ধচন্দ্র, অর্থাৎ রবির কাছাকাছি, রবি থেকে স্বাভাবিকভাবে 70-72 ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলে চন্দ্র, এটা আমরা জানি ক্ষতিকর, বেরোয় গেলে সেটা ভালো। তো শুভ চন্দ্র হলে প্রথম, স্বাভাবিক প্রথম সন্তান হিসেবে সুন্দরী কন্যার জন্ম হয়। আর যদি চন্দ্র অশুভ থাকে তাহলে কিন্তু কন্যা সন্তানটা অতটা সুন্দরী হবে না। ঠিক আছে, এই গেল 5 নম্বর সূত্র। 6 নম্বর সূত্র লিখে নিন। লগ্ন থেকে, লগ্ন, লগ্ন বলতে এখানে আমরা জীবলগ্ন বুঝাবো না, যখন আমি লগ্ন বলবো তখন বুঝতে হবে এটা ট্রেডিশনাল লগ্ন, জন্মছকে কারো লগ্ন। সেই লগ্ন থেকে পঞ্চম ভাবে যদি কেতু থাকে, বুঝেন ভালো করে, লগ্ন থেকে পঞ্চম ভাবে যদি কেতু থাকে তাহলে 80% ক্ষেত্রে, 80 ভাগ, 80% ক্ষেত্রে কিন্তু পুত্র সন্তানের জন্ম হবে, পুত্র সন্তান হয়। ঠিক আছে, যদি বা পঞ্চমে, লগ্ন থেকে পঞ্চমে কেতু থাকা অনেকে মনে করে এটা বাধাদায়ক একটা বিষয়, পঞ্চম ভাবে কেতু বসে আছে মানে সন্তান প্রাপ্তিতে বাধা, এটা ট্রেডিশনালি বলে আর কি, এটা নেগেটিভ প্ল্যানেট যেহেতু। বাট আমরা নারী জ্যোতিষে এটা কি বলবো, যে না, পঞ্চম ভাবে যদি কেতু থাকে সেটা পুত্র সন্তানের জন্য ভালো। ঠিক আছে, কারণ কেতুর একটা নক্ষত্র কি, অশ্বিনী নক্ষত্র, এবং সেই অশ্বিনী নক্ষত্রকে দুইজন অশ্বিনী কুমার, সূর্যদেব কিন্তু দুইজন কুমারের জন্ম দিয়েছেন, কোনো কুমারী কিন্তু আসেনি তখন। হ্যাঁ, তো এখানে আমরা কেতুর মধ্যে একটা এই অশ্বিনী নক্ষত্র কিন্তু এটা একটা টুইন্স এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এবং আরেকটা হচ্ছে এই মেল সন্তানের ক্ষেত্রে একটা জোরালো ভূমিকা পালন করে। আবার ওইদিকে মঘা নক্ষত্র রয়েছে, মূলা নক্ষত্র রয়েছে, এবং এই সবগুলো নক্ষত্র কিন্তু চমৎকার ভাবে আমাদের কিছু কিছু মেইল সাইনগুলোর সাথে রিলেটেড। যেমন ধরুন এখানে অশ্বিনী কোথায় রয়েছে, মেষে,
মঘা নক্ষত্র সিংহতে, মূলা নক্ষত্র ধনুতে। তাহলে এই প্রত্যেকটা সাইনই হচ্ছে আপনার মেইল বা পুরুষ রাশি, এবং এই পুরুষ রাশিগুলোর মধ্যে নক্ষত্রগুলো রয়েছে, এবং প্রত্যেকটা নক্ষত্রের মালিককে কেতু। তাই কেতুর মধ্যে সবসময় একটা মেইললি একটা স্বভাব বেশি, অর্থাৎ একটা পুরুষালী ভাইব্রেশন তার মধ্যে রয়েছে। যার কারণে যদি আমাদের পঞ্চমে কেতু থাকে, বাধা আসবে সেটা ঠিক আছে, বা সার্জিক্যাল কারণে হোক, বা ট্রিটমেন্ট ওষুধ নিতে হবে অবশ্যই, মেডিসিন নিয়ে সেই পুত্র সন্তানই দেয়। ঠিক আছে, এবং একটা সংশয় তৈরি করে, একটা ধোঁয়াশা, সংশয়, অনিশ্চয়তা, উদাসীনতা, এগুলো তৈরি করে ধীরে ধীরে সেই একটা পুত্র সন্তান গিফট করে দেয়। ঠিক আছে, নানান ভাবে গিফট করে দেয়। ওকে, বুঝা গেছে কি? যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। পরের সূত্রে যাই আমরা। এইটাই আমরা বুঝতে পেরেছি আশা করি। আচ্ছা, পরের সূত্র 7 নাম্বার নাকি 6 নাম্বার? সিরিয়াল কি? আচ্ছা, পরের সূত্র হচ্ছে জন্মছককে দেখুন, শুক্র রবির খুব কাছে থাকলে কিন্তু দগ্ধ হয়। আমরা জানি শুক্র এমনিতেই রবি শত্রু। তো এই শুক্র যদি ডিগ্রি ওয়াইজ দিলাম 6 ডিগ্রির মধ্যে যদি চলে আসে, হুম, একদম কাছাকাছি, তাহলে কিন্তু ভেনাস কিন্তু দগ্ধ হয়ে যায়, কম্বাস্ট হয়ে যায়, এবং সন্তান লাভের জন্য প্রয়োজনীয় যে বিশুদ্ধ স্পাম দরকার, কাউন্ট দরকার, এই ক্ষেত্রে এটা কমে যায়। তাহলে আমরা এক্ষেত্রে একটা সূত্র শিখবো, সেটা হলো আহ রবির কাছাকাছি যদি শুক্র থাকে ডিগ্রি ওয়াইজ, 6 ডিগ্রি ব্যবধানে আর কি, অর্থাৎ রবির ডানেও 6 ডিগ্রি বা বাঁয়ে 6 ডিগ্রি এরকম থাকলে রবি শুক্র দগ্ধ হয়ে যায়। এবং এই দগ্ধ অবস্থা যদি থাকে, এটা অনেকে দারিদ্র্য দোষ বলে ট্রেডিশনাল জ্যোতিষে। তো এটাকে আমরা এই ক্ষেত্রে স্টাইলের ক্ষেত্রে আমরা এটা কি বলবো? রবি মানে আগুন বা তেজ বা অগ্নি, ঠিক আছে, আর শুক্র মানে স্পাম, তাহলে সেক্ষেত্রে পুরুষের জন্মছকে স্পাম কাউন্ট কম হয় বা পুড়ে যায় বা ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি। তো এগুলো প্রয়োজনীয় যে উপাদান, সেটা হলো স্পাম কাউন্ট যেন ঠিক থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তখন তাদের জীবনে দারিদ্র দোষ তৈরি হয়। দারিদ্র মানে এটাই, প্রথমে হচ্ছে তাদের পুত্র সন্তান বা সন্তানাদি থাকতে চায় না, এটাই দারিদ্র দোষ। কোত্থেকে আসছে দারিদ্র দোষটা, আপনারা এটা বুঝেন এবার কিভাবে দারিদ্র বলে। ঠিক আছে, এবং একটা জল প্ল্যানেট, একটা হচ্ছে মানে ওয়াটারি প্ল্যানেট, এবং একটা হচ্ছে ফায়ারি প্ল্যানেট। একটা জলজ গ্রহ, একটা হচ্ছে অগ্নিময় গ্রহ, দুটোর একটা কম্বিনেশনে মিথস্ক্রিয়া হয় সেক্ষেত্রে। মানে উভয় উভয় শত্রু তো, একে হচ্ছে শত্রু, একে তত্ত্বগত ভাবে সব দিক থেকে আসলে বিপরীত। রবি মানে হচ্ছে আগুনময়, আর শুক্র সহ্যই করতে পারে না। শুক্র মানে সৌন্দর্য, একটা সুন্দরী মেয়ে দেখবেন যে আগুনের মানে রোদে বেরোতে পারে না, সে বেরোলেই হয় ছাতা নিয়ে বেরোবে, আর নতুবা কিছু না কিছু দিয়ে তার চেহারা ঢেকে ফেলবে। কারণ আমরা জানি মেয়েদের স্কিনে চামড়া মেলানিনের পরিমাণ কম হয়, যার কারণে তাদের চামড়াটা একটু ফর্সা হয়, আহ, এবং তাদের ব্রাইট হয় আর কি, উজ্জ্বল হয়, ফেয়ার হয়। এই ফেয়ার হওয়ার কারণে তারা অল্প তাপেই তাদের আগুনে ভিটামিন ডি তৈরি হয়ে যায়, উত্তাপটা খুব সহজেই রিসিভ করে। ঠিক আছে। আচ্ছা, যারা একটু কালো বা যারা একটু ব্ল্যাক টাইপস এর মতো বা গাঢ় ডিপ কালার, তাদের মধ্যে মেলানিন পরিমাণ বেশি থাকে, ওদের কিন্তু বেশিক্ষণ রোদে থাকতে হয় ভিটামিন ডি প্রডিউসের জন্য। তো আলটিমেটলি দেখা যায় ছেলেদের চেয়েও আমরা মেয়েদের মধ্যে, সেই কালো হোক আর ফর্সা হোক আর শ্যামলা হোক, যেই হোক, তার মধ্যে একটা স্বভাব কিন্তু দেখতে পাওয়া যায়, সেটা হলো তার হাতে ছাতা থাকবেই থাকবে, হয় বৃষ্টি হোক আর হয় রোদ হোক, যেটাই হোক। বৃষ্টি হলে তো স্বাভাবিক সবাই পড়ে, বাট মেয়েদের মধ্যে এই বিষয়টা টেন্ডেন্সিটা বেশি। কারণ মহিলা মানে কি, নারী বা মহিলা মেয়ে, এরা হচ্ছে সৌন্দর্য, এরা হচ্ছে ভেনাস। আর ভেনাস কখনো সূর্যকে লাইক করবে না, সূর্যকে পছন্দ করে না। সূর্যের তাপে কিন্তু ভেনাসের রূপের সমস্যা হয়ে যায়। একইভাবে আমরা স্পামের কিন্তু, স্পামটাকে যদি আমরা ধরি, সেই স্পামটা শুকিয়ে যাবে সেখানে যদি রবির তাপটা লাগে। ঠিক আছে, বা মঙ্গলের তেজটা যদি থাকে, সেক্ষেত্রে এগুলো কিন্তু ড্যামেজ হয়। তো সেক্ষেত্রে সন্তানাদি হয় না, বা দেরি, অনেক ট্রিটমেন্ট দরকার। যাই হোক, আর যদি শুক্র এবং শনি যদি একে অপরের থেকে দেখুন, পরের সূত্র বলি, 8 নাম্বার সূত্র। 8 নাম্বার সূত্রটা হচ্ছে এরকম, যেমন ধরুন জন্মছকে শুক্র এবং শনি মানে ভেনাস এবং সেটার্ন, এরা যদি পরস্পর 6-8 কানেকশনে থাকে, মানে 6-8 সম্পর্কে থাকে, একে অপরের 6 বা অষ্টমে, তো সন্তান হতে বাধা দেয়। হুম। আর যদি শুক্র বৃহস্পতি যদি কোনো শুভ প্ল্যানেটের দৃষ্টি পেয়ে যায়, তো তাহলে সেক্ষেত্রে ভালো, বৃহস্পতির দৃষ্টি যদি পায়। ঠিক আছে, বৃহস্পতি বুধ এরকম ভালো প্ল্যানেটের দৃষ্টি পেলে ভালো। কিন্তু শনি এবং শুক্র যদি 6-8 কানেকশনে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে?
বাধা দিবে, সন্তান দেরি হবে বা বাধা দিবে। আচ্ছা। আর মোটামুটি এতটুকু বোঝা গেল আশা করি। কোনো প্রশ্ন আছে? এই শেষ করে দিচ্ছি, আমরা আরেকটা সূত্র বলি, 8 নম্বর একটা সূত্র। সেটি হলো শনি যে রাশিতে বসে আছে, দেখুন শনি শনি যে রাশিতে থাকবে সেখান থেকে পরপর 5টি রাশিতে যদি শুক্র বা বৃহস্পতি না থাকে তবে সন্তান প্রাপ্তিতে বাধা আসবে। কারণ শনি থেকে পরপর 5টা রাশি, কেমন ধরলাম শনি এখানে বসে আছে, তাহলে এখানে এই ক্রস পরপর 5টা রাশি গুণে দেখবেন, সেখানে যদি শুক্র বা বৃহস্পতি না থাকে তাহলে সন্তান প্রাপ্তিতে বাধা আসে পরপর 5টা রাশি। এটা খুব গুরুত্বপূর্ণ। আবার 9 নাম্বার, তুলার রাহু, দেখুন তুলায় যদি, তুলা রাশিতে যদি কখনো রাহু বসে থাকে, হুম, অনেক সময় দুটি সন্তান দিয়ে থাকে এটা। তো যদি সন্তান যোগ থাকে আর কি, তবেই কিন্তু বা দুটো সন্তান গিফট করে সেই রাহু, যদি তুলাতে কারো রাহু থাকে। কারণ রাহু হচ্ছে ভোগের কারক গ্রহ। আর আর শুক্র হচ্ছে সেটাই স্বাভাবিকভাবে ভোগৈশ্বর্য, কমফোর্ট জোন। তুলা হচ্ছে শুক্রের রাশি, সেখানে রাহু বসে থাকা মানে স্বাভাবিকভাবেই আমরা সেই বিভিন্ন দিক থেকে পার্টনারশিপ আসবে তার, সেখান থেকে উচ্চাশা থাকে। অনেক সময় অনেকে দুইটা সন্তান পাওয়ার জন্য উচ্চাশা আকাঙ্ক্ষা থাকে, তো তো রাহু সেই আকাঙ্ক্ষাটাকে পূর্ণ করে। তাহলে মোটামুটি আমরা কিছু বেসিক সূত্র জেনে নিলাম, এই সূত্রগুলো যেন মনে থাকে আপনাদের, সেটা চর্চা করবেন, নোট পেয়ে যাবেন, সমস্যা নেই, কোনো টেনশন নেই। সেক্স নির্ধারণের ক্ষেত্রে আমরা আরো কিছু সূত্র পড়বো, আমরা তো আজকে জাস্ট ওই 4টা সূত্র প্রথম দিকে পড়ছি, আরো সূত্র আছে দিব। অ্যাডপশনের কিছু সূত্র থাকবে, চাইল্ডনেস মানে চাইল্ডলেস যোগ অর্থাৎ সন্তানহীনতার যোগ থাকবে, ওয়ান চাইল্ডলেস যোগ থাকবে, নানান রকম যোগ থাকবে, ঠিক আছে? সেটা পড়াবো, আস্তে আস্তে আলোচনা হবে। তা আজকে আপাতত এতটুকুই রাখি, অনেক সময় হয়েছে। বলুন এবার কার কি প্রশ্ন আছে? আচ্ছা, এমনি আপনার স্পেসিফিকলি তো সেভাবে মানে কিছু উল্লেখ করা হচ্ছে না যে এটা হলে এটা হবেই। হ্যাঁ, এরকম কনফার্ম কিছু কি সূত্র আছে? আপনি কি একটা সূত্রের কথা বলছেন? এরকম একটা সূত্র কি আছে কোথাও এক সূত্র দিয়ে আমি বলবো কনফার্ম? না, আমি তা বলছি না। আমি বলছি জীবলগ্ন থেকে, হ্যাঁ, এরকম কি এই আমাদের নারী সূত্রমে কি এরকম আছে কিনা আমি জানতে চাইছি। যাচ্ছে যে না না বৃহস্পতি না, থেকে আমাদের পঞ্চম, মনে করুন সবগুলোই, সবগুলো যা যা বলেছিলাম সবগুলোই ইফেক্টিভ, সবগুলোই পরীক্ষিত। ধরা ধরা হলো যে কারো হয়তো কি বলে আপনার কর্কটের জীবলগ্ন পড়লো। হ্যাঁ, কর্কট থেকে পঞ্চম ভাবটা হচ্ছে কি না বৃশ্চিক। হ্যাঁ, এবার বৃশ্চিকে হয়তো শনি বসে আছে। হুম, হ্যাঁ। শনি বা রবি, শনি রবি একসঙ্গে হয়তো বসে আছে। সেক্ষেত্রে তার মানে পুত্র সন্তানের জায়গাটা বেশি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি যে সেই যে সন্তানটা আসবে সে সন্তানটা পিতার বিরুদ্ধে যাবে। হুম, হুম। তো এরকম বলতে সেই সন্তানটা এক্ষেত্রে কি তাহলে কন্যা সন্তান হবে যে পিতার বিরুদ্ধে যাবে, মানে এটা যেহেতু মাইনাস কি বলে মাইনাস নেগেটিভ পয়েন্ট আসছে বৃশ্চিক রাশিটা। কন্যা তো না, কন্যা না, এটা মেইনলি হবে। কারণ বৃহস্পতির পঞ্চমে আপনার রবি একটা পুরুষ গ্রহ, তো আবার রবি মানে ছেলে সন্তান স্বাভাবিকভাবে সেখানে আছে। তো এক্ষেত্রে অবশ্যই ফলদায়ী রাশি সেটা পুরুষ সন্তান। আর আমরা জানি, ডিলে হতে পারে, ডিলে হতে পারে না? হ্যাঁ ডিলেই হবে সন্তানাদিতে, উনি যেটা বলেছেন এটাও ঠিক আছে, বাবার সাথে সন্তানের অবশ্যই একটা বোঝাপড়া থাকবে। এটা এটা আসলে আমি বলি বাবার সাথে বলতে কিরকম, আপনি যেটা বললেন বা মতের মিল বা অমিল, এটা হচ্ছে জাতকের, মানে যখন রবি শনি থাকে এই যোগটা হচ্ছে মূল জাতকের। কিন্তু আমরা তো তার সন্তান বিচার করছি, তার সন্তানের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসবে না। তার সন্তানটা কিরকম হবে, তার সন্তানটা বরং একটু পরিশ্রমী হতে পারে, বা আমরা যদি শনি যদি দুর্বল হয় তাহলে সেটা অলসতা হবে, অথবা সেই বাস্তববাদী হবে, অথবা সেই অত্যন্ত কন্ট্রোল থাকবে, ধীর স্থির হবে চলাফেরা কথাবার্তায়, এগুলো হবে। কারণ রবি মানে কি, রবি মানে সন্তান, তাহলে সন্তানের সাথে শনি বসে আছে, প্রথমত সন্তান প্রাপ্তি দেরি হবে, এটা ঠিক। পঞ্চম ভাবে যেহেতু শনি আছে ডিলে করবে। দ্বিতীয় রেজাল্ট যেটা সেটা হলো সন্তান আসার পরে তার মধ্যে ওই যে বললাম ইয়ে থাকবে, অর্থাৎ
ন্যায় নীতি মানদণ্ড এগুলো থাকবে এবং পুরনো সংস্কার মানে পুরনো ধাঁচের হবে, রক্ষণশীল প্রকৃতির হবে, ঐতিহ্যের প্রতি সম্মান রক্ষা করবে, আবার আপনার পরিশ্রমী হবে, ঠিক আছে, এইগুলো করবেই। সেই সাথে আরটা হচ্ছে সেই ওই যে ধীর স্থির, অর্থাৎ কথাবার্তা চলাফেরার মধ্যে একটা স্থিরতা, একটা ভাব গাম্ভীর্য, একটা বয়স্ক বয়স্ক ভাব, এইগুলো একটা ভাব থাকবে সবসময়। ঠিক আছে। না, এখানে তাহলে কি মানে অল্প সন্তান ধরা হবে না আপনার বেশি সন্তান পাবে বোঝা যাবে? এইটা আমাদের তো অন্যান্য সব সূত্র অ্যাপ্লাই করে দেখতে হবে, এটা তো আপনি শুধু একটা সূত্র বললেন। পঞ্চমে শুধু রবি শনি বসে আছে, আমরা পঞ্চমপতির অবস্থানটা দেখতে হবে, মঙ্গল কোথায় আছে, কার সাথে যুক্ত আছে, সেটি দেখতে হবে। ঠিক আছে, আবার আচ্ছা, না যদি মঙ্গল যদি এখানে যদি মনে করুন মীন রাশিতে বসে থাকে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি কন্যা সন্তান আসতে পারে? না, কেমন কিভাবে আসবে? মঙ্গল হচ্ছে আপনার, তাহলে তো এই যে বৃহস্পতির সাথে ট্রাইনে কানেকশন হয়ে যাচ্ছে, পঞ্চমে রবি, আবার একদিকে নবমে হচ্ছে মঙ্গল, তাহলে তো সন্তান কারক গ্রহ বৃহস্পতি দুটো পজিটিভ মানে মেইল প্ল্যানেটকে পেয়ে যাচ্ছে, একটা হলো মঙ্গলকেও পাচ্ছে, আবার এদিকে রবিকেও পাচ্ছে, তাহলে তো পুরুষ ছকের প্রভাবটা বেশি পুরুষ গ্রহের। না তাহলে একটু আগে যে বলা হলো যে মেষ রাশি হচ্ছে প্লাস, বৃষ হচ্ছে মাইনাস, হ্যাঁ, বুঝতে মিথুন পেরেছি। প্লাস, হ্যাঁ, মিন হচ্ছে মাইনাস, বা মিন হচ্ছে মানে রাশিগত ভাবে সেটি অবশ্যই আমাদের যদি, মাইনাস, আবার বৃশ্চিক হচ্ছে মাইনাস। হ্যাঁ সেটা বুঝছি, কিন্তু এটা ফলদায়ী রাশি, আমরা জানি ফলদায়ী রাশি মানে হচ্ছে যে গ্রহের কানেকশনটা এখানে তৈরি হচ্ছে সেই রিলেটেড ভাবটাকে সেই বাস্তবে রূপান্তরিত করবে। হ্যাঁ, আর আপনি যে বলছেন রাশি যে মাইনাস, রাশি বিষয়টা না, ওটা হচ্ছে কি, আমরা তো রাশি, তো আমি বারবার বলেছি আমাদের রেজাল্ট কিন্তু রাশি দেয় না, বরং রাশি আমাদেরকে শুধুমাত্র প্রভাবিত করে। হ্যাঁ, আমাদের মূল রেজাল্টটা দেবে প্ল্যানেট। তো মেইল প্ল্যানেট সরাসরি বসে আছে এবং একাধিক প্ল্যানেট মেইল, যেমন দুটো প্ল্যানেট মেইল অলরেডি আছে এই ক্ষেত্রে বৃহস্পতির সাথে যুক্ত। তো সেক্ষেত্রে পুরুষের ভাবটা বেশি, ভাইবটা বেশি এবং ফ্রিকোয়েন্সিটা বেশি। ফ্রিকোয়েন্সিটা বেশি সেটা যুক্ত হলো তাহলে মীন রাশি। এখন মীন রাশির ভাইব্রেশনের মধ্যে কি আছে, সে ফলদায়ী রাশি, আবার সে তার মধ্যে একটা ফিমেল ভাবও সেক্ষেত্রে রয়েছে, যেহেতু একটা ফিমেল কারক। তো এখানে ফিমেলটাকে সরাসরি তার লিঙ্গ নির্ধারণ সরাসরি ফিমেল করবে না, বরং সন্তানের ক্ষেত্রে কি হবে, সে বরং এটাকে আরো সুস্থভাবে আসার চেষ্টা সাহায্য করবে। এখানে এইটাকে আমরা ধরবো। আচ্ছা, যদি এরকম ধরে নিই যে মানে অমাবস্যার চাঁদ, অর্থাৎ চাঁদ এবং রবি একত্রে ওই আপনার বৃশ্চিকেই বসে আছে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? মানে চন্দ্র এবং রবি। হ্যাঁ, অমাবস্যা চন্দ্র আছে হ্যাঁ, এবং সেক্ষেত্রে এই যে চন্দ্র ডাউন, বললাম তো চন্দ্র হুম, ডাউন হলে স্বাভাবিকভাবে পঞ্চমে এখানে একটা মেল প্ল্যানেটও আছে, ফিমেল প্ল্যানেটও আছে। সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হলো ছেলে সন্তানের ভাইব্রেশনও আছে, কন্যা সন্তানের ভাইব্রেশনও আছে। তো অমাবস্যার হুম, চাঁদটাকে আমরা স্বাভাবিকভাবে একটু দুর্বল বলি, তাই সেক্ষেত্রে পুরুষের শক্তিশালী জোরটা একটু বেশি। কেন জোরটা বেশি? সেক্ষেত্রে দুইটা পজিটিভ সাইন পাচ্ছে, একটা হলো মঙ্গলের রাশি, ঠিক আছে, এবং দ্বিতীয় হলো যে হুম। অধিপতি মঙ্গল একটা মেল প্ল্যানেট, আবার রবি আছে এবং সেখানে অমাবস্যার চাঁদ আছে, তো সেই চাঁদটা দুর্বল। আর আমরা জানি চন্দ্রের সাথে রবি একসাথে থাকলে এটি স্বাভাবিক দুর্বল হবেই। আচ্ছা, না আমার যেটা প্রশ্ন আর কি, এটা তাহলে আমি এখানে কোনোভাবেই এটাকে মানে মানে কন্যা সন্তানের জায়গা আনতে পারবো না, এটাই তো? যদি মঙ্গল ওই ওই মঙ্গল যদি মীন রাশিতেও যদি মাইনাস ঘরেও যদি বসে থাকে, সেক্ষেত্রে আমি এটাকে পুত্র সন্তানের জায়গাটাকে বেশি প্রাধান্য দেব, এটাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ, পুত্র সন্তানের জোরটা একটু বেশি, মানে স্ট্রেংথ একটু বেশি, ওই বলবত্তাটা বেশি থাকার কারণে পুত্র সন্তানের দিকে রেজাল্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কন্যা সন্তানের দিক থেকে আবার এরকমও হয় যে অনেক সময় মীন রাশি যেহেতু ডুয়েল রাশি, বিশেষ করে মীন রাশির ক্ষেত্রে বলবো, সেক্ষেত্রে এমনও হয় যে আসলে ওই টুইন্স হয়ে যায়, অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে একসাথে আছে পৃথিবীতে। তো সেটা আরো অন্যান্য যোগও দেখতে হবে, টুইন্সের আলাদা সূত্র আলাদা। টুইন্স এর ক্ষেত্রে তো ম্যাক্সিমাম যেটা দেখা যায় আর কি, বুধের কানেকশন পেতে হয়, আমরা যেটা মানে ট্র্যাডিশনাল যেটা দেখি। আর দ্বিতীয়ত অশ্বিনী হচ্ছে কি যে আমাদের, দ্বৈত ওর, রাশিতে পড়তে হয় হ্যাঁ, ভাবটা। অশ্বিনী নক্ষত্র, শনি বা এরকম বুধ এদের কানেকশন, হ্যাঁ এগুলো থাকবেই, ঠিক আছে, বা দেখা গেল কি বৃহস্পতি তো আছেই, তারপরে দ্বৈত রাশি আছে, হ্যাঁ এগুলো থাকবেই। যেমন তার মানে এটা আমাদের যে পঞ্জিকায় লেখা থাকে গর্ভাধানের দিন, গর্ভাধানের দিনগুলো যে নির্দিষ্ট করা আছে,
তাহলে এগুলোর কি কোনো মানে কার্যকারিতা আছে কি নেই এই বলে মনে করেন আপনি? এগুলো তো হচ্ছে তান্ত্রিক টোটকার নিয়ম, ঠিক আছে। এগুলো এগুলো হচ্ছে আমার রেমেডি পর্যায়ে ক্লাস। তখন আমরা এগুলো গর্ভাধান থেকে শুরু করে একটা ফিমেল যে সাইকেল গুলো হয়, পিরিয়ডিক্যাল সাইকেল, এটা নক্ষত্র, এগুলো আমরা আসলে এগুলোকে আমরা মুহূর্ত বিচার শিখবো আলাদা, যে কোন মুহূর্তে কোন কাজ করলে কেমন রেজাল্ট আসবে। আপনি দেখা গেল কি একটা পুরুষ বা একটা নারী তারা মিলিত হলো এমন একটা সময়, যেই সময়টা হচ্ছে একদম ওই সময় চন্দ্র দেখা গেল কি একটা জোড় নক্ষত্রে আছে, বা একটা যেমন অশ্বিনী নক্ষত্রে আছে, কথার কথা ধরলাম, মানে টুইন্স নক্ষত্রে। ওই সময় গিয়ে দেখা গেল কি তারা মিলিত হলো, ইন্টারকোর্স করলো, এবং ওই সময় কিন্তু তার তখন দেখা গেল কি এরকম টুইন্স হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এগুলো টাইমিং, এগুলো আমরা মুহূর্ত বিচার শিখবো, আলাদা একটা টপিক আছে। আচ্ছা। আবার দেখা গেল আর ট্রানজিটের, অথবা দেখা গেল ট্রানজিটের পঞ্চম পতির উপর দিয়ে, মানে বা কোনো না কোনো ভাবে একটা দ্বৈত গ্রহ ক্রস করছে, বৃহস্পতি ক্রস করতে পারে, বুধ ক্রস করতে পারে। হ্যাঁ, তো এগুলো অনেক আছে নিয়ম কারণ, ও শেষ নেই, একটু প্রচুর নিয়ম কারণ। তো আমরা অত জটিলতা যাব না, আমরা শুধুমাত্র নারী সূত্রগুলোকে ফলো করব। ঠিক আছে, বেদিকে অনেক সূত্র এগুলো। জাস্ট আপনার কাছে একজন ক্লায়েন্ট আসলো আর কি, সে হয়তো মানে এরকম চাইছে যে তার পুত্র সন্তানই চাই, অথবা সে কন্যা সন্তানই চাই, হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি তাকে কিভাবে কি প্রেডিকশন হ্যাঁ, হ্যাঁ, করবেন? অবশ্যই, অবশ্যই। তাকে আপনি প্রথমে তার ট্রানজিটটা দেখবেন, যে হ্যাঁ তারা বিবাহ করেছে, তাদের সবকিছু ওকে আছে, মেডিকেল রিপোর্ট সবকিছু ঠিক আছে কিনা আগে যাচাই করবেন। তো যাচাই করার পরে কেউ যদি বলে যে আমি পুত্র সন্তান কামনা করি, তাহলে অবশ্যই আমাদের তিথি নক্ষত্র দেখতে হবে। তিথি নক্ষত্র বার এগুলো দেখে, মানে পঞ্চাঙ্গ যে ব্যাপারগুলো, এগুলো দেখার পরে সঠিক নক্ষত্রের কালীন সময়ে যেটার ভাইব্রেশন আছে, সেই গোচরটা কেমন চলছে ওই সময়, ওই সময়টাতে কোনো রাহুকেতুর গোচর কেমন চলছে, এবং ওই মুহূর্তে ওই টাইমিং এর মধ্যে আমাদের পঞ্চপক্ষী নিয়ম তান্ত্রিক টোটকায় সেগুলো নিয়ম ফলো করে ওই টাইমিং এর মধ্যে তাদেরকে ইন্টারকোর্স করতে হবে। ওকে। আচ্ছা, না এগুলো কি নারী জ্যোতিষের মধ্যে আছে? আমি সেটা জানতে চাইছি। না, 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 সব কিছু তো এক জায়গায় পাবেন না, এগুলো হচ্ছে বিভিন্ন সূত্রে বিভিন্ন জায়গায় আছে। তো আমাদের নারীতেও আছে, হ্যাঁ নারীতেও আছে অবশ্যই। নারীতে এই যে বললাম না, নক্ষত্র যেটা মানে মুহূর্ত বিচার, এগুলো তো অবশ্যই থাকবে। মুহূর্ত আচ্ছা, বিচারের সময় আমাদের আবার ইয়ে লাগবে, নক্ষত্র জানতে হবে। আচ্ছা। যেমন তো বিভিন্ন যোগ রয়েছে, যেমন ধরুন এই যে আমরা রবি পুষ্যা যোগ রয়েছে। তারপর আমাদের পবিত্র যে কোনো কাজের জন্য আমরা অভিজিৎ মুহূর্ত, মুহূর্ত বলে একটা টপিক রয়েছে যেমন বিভিন্ন অ্যাপসে পাওয়া যায়। সেই মুহূর্তের মধ্যে এই যে রবি যোগ, হ্যাঁ, বা রবি পুষ্যা যোগ, পুষ্যা নক্ষত্রের একটা কানেকশন, তারপর দেখা গেলো কি অশ্বিনীর কানেকশন, মানে যতগুলা মেইল নক্ষত্র আছে সেই মেইল নক্ষত্রের গোচর যখন হয়, বা ওই সময় চলে যখন চন্দ্র ওই জায়গায় আসে, তো এই সময়টাতে বিভিন্ন কাজ করতে হয়, সেই কাজগুলো আলাদা রেমিডিয়াল পার্ট, ওগুলো আমরা আলোচনা করব সামনে, ঠিক আছে। আচ্ছা, এটা কি সত্যি যে স্বাতী নক্ষত্রে জল না খেলে ঝিনুকের মুক্ত হয় না? স্বাতী নক্ষত্র, স্বাতী তো হচ্ছে রাহুর নক্ষত্র, সেখানে জল না হ্যাঁ। খেলে। না, এই সময় নাকি হ্যাঁ, ঝিনুকের জল চাতক খায়, চাতক বৃষ্টির পাখি জল। না কি পাখি যেন স্বাতী নক্ষত্রের জলটা খায়? হ্যাঁ, না, বুঝিনি। স্বাতী নক্ষত্র জল না, স্বাতী নক্ষত্রের উপর তো অনেক কিছু ডিপেন্ডেবল, তো এই জন্যই জিজ্ঞাসা করলাম আর কি। আছে, এটা তো বিভিন্ন কিছু। রকমের নিয়ম আছে, এগুলো টোটকার ক্লাস, টোটকার পর্যায়ে এগুলো আলোচনা হবে। আচ্ছা, আচ্ছা। টোটকা মানে আর সূত্র। এমনি এই নারী জ্যোতিষের মধ্যে আর কি জাস্ট জানতে চাইছি আপনার কাছে, কিছু মনে করবেন না। সেটা হচ্ছে যে এমনি এই যে তিথিগুলো যেগুলো হয় আর কি, তিথি অনুসারে জন্ম জন্ম যে মানুষের হয় আর কি, এবং তিথি অনুযায়ী সমস্ত ক্রিয়াকর্মগুলো হয়ে থাকে জ্যোতিষ জগতে বা আধ্যাত্মিক জগতে। তো তিথির ওপর ভিত্তি করে যে মানুষ জন্মাচ্ছে, সেই ভিত্তি অনুযায়ী যে একটা ফলাফল নির্দেশ করা হয়, তা সেটা কি নারী জ্যোতিষের মধ্যে কিছু আছে? না, যেটা পঞ্চাঙ্গ, যেটা মানে তিথি নক্ষত্র, এগুলো সবকিছুই ম্যাক্সিমাম বৈদিক জ্যোতিষে চলে। আমাদের নারী জ্যোতিষে এরকম তিথি এগুলোকে খুব গুরুত্ব দেয় না, আমরা শুধুমাত্র গ্রহ নিয়ে কাজ করি, রাশি ভাব এগুলো নিয়ে কাজ করি। ঠিক আছে। আচ্ছা, তার মানে বুঝলাম। ঠিক আছে স্যার। তো এই কারণে এবার আপনি যদি আলাদা এক্সট্রা শিখতে চান, সেটা হলো ভিন্ন ব্যাপার, সেটা তো অবশ্যই বৈদিক থেকে পড়তে হবে। বেদিক থেকে এই জন্য অনেকেই বেদিকটাও শেখে, অনেকে কেপি শিখছেন, অনেকে আবার নারী সব শিখছে, লাল কিতাব শিখছে।
কেন শিখছে যদি প্রশ্ন করেন তাদেরকে, তো তখন তাদের উত্তর একটাই, যে আসলে সব কিছুর মধ্যে পূর্ণাঙ্গতা নেই। তখন সেই পূর্ণাঙ্গতাটা সে সম্পূর্ণভাবে পাওয়ার জন্য বিভিন্ন ব্রাঞ্চের বিভিন্ন যে বিষয়গুলো রেয়ার, সেই বিষয়গুলো শেখার চেষ্টা করছে। এরকম অনেক আছে। হাত ঘড়ি দেখে যদি বলা যায় আপনার ঘড়িতে সেকেন্ডের কাঁটা মিনিটের কাঁটা কোন ঘরে আছে, সেই ঘরটাকে রাশি হিসাব করে আপনার যাত্রাটা শুভ হবে কিনা অশুভ হবে সেটা বের করা যায়। এখন এটাকে বলা হয় ঘড়ির জ্যোতিষ বা মানে ওয়াচ অ্যাস্ট্রোলজি। এইটা তো আপনি আবার না দিতে পাবেন না, এক এক জিনিস এক এক সময় এক এক কিছু। হোরারির জন্য হচ্ছে কেপি ভালো, কারণ হোরারির হচ্ছে প্রেজেন্ট টাইম অনুযায়ী আপনাকে একটা চার্ট বানাতে হচ্ছে। এই কারণে হোরারির জন্য কেপিটা ভালো। এখন আপনি যদি বলেন যে আমি হোরারি, হ্যাঁ নারী তো আছে, নারীতে আমাদের কাশ্য হোরা রয়েছে, বিভিন্ন হোরা আছে, বিভিন্ন শাস্ত্রে জ্যোতিষী বেদিকও আছে, কিন্তু সবগুলোই ভালো। বাট সবচেয়ে নিখুঁত যে বিষয়টা জানা যায়, যেমন আমরা কেবিতে যখন সাবলট থিওরি বা রুলিং প্ল্যানেটস গুলো হিসেব করে করা হয়, হুম সেগুলোতে হুম। রেজাল্টের মানে পার্সেন্টেজটা, অর্থাৎ অথেন্টিসিটি এবং রেজাল্টের যে একটা পার্সেন্টেজ, সেটা একটু ভালো মেলে আর কি, সেটা হলো কেপি হ্যাঁ ধরে। হ্যাঁ, ঠিক আছে। সাপ কেপি সাপ ধরে ক্লাসও করতে করানো পারলে স্যার? আরো ভালো মেলে। সাপ সাপ করে ধরতে কেপি হবে সেখানে। কেপি ক্লাসও করানো? মানে আমি এটা বলছি, আমি যদি বা নারী শিখাচ্ছি, বাট আপনাদেরকে কেপিরও জয়গান গাইছি, কারণ আমার যেটা যেখানে না ভালো তার জয়গান গাইতে হবে। না, এমনি কেপি ক্লাসও করানো? কেপি ক্লাস আমার এখন কোনো ব্যাচ নাই। কেপির ক্লাস আসলে আমি এখন শুরু করব না, আমি একটা নিয়ে পড়ে আছি। ঠিক এটা আছে, কোনটা? এমনিতে এমনিতে আমি করি কেপি বলতে, আমি পার্সোনালি যখন ক্লায়েন্ট দেখি তখন কেপি কিছু কিছু ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করি, বাট আমি এভাবে এটা শেখাই না আর কি। মানে হ্যাঁ, আপনি কেপিতে বৈদিক এটা আর এটা এটা বলা নারীটাই সম্ভব, করেন? আমি দেখেছি। যে সে রিক্সায় এলো, অটো রিক্সায় এলো, না সাইকেলে এলো, না বাসে এলো, না ট্রেনে এলো, এগুলো বলা সম্ভব। লোকটা কিভাবে এলো এবং তার বাড়িতে কি আছে না আছে এগুলো বলা হ্যাঁ হ্যাঁ কেপিতে হ্যাঁ, না সম্ভব এটা ঠিকই। নারীতেও সম্ভব, জামাক্কাল অ্যাস্ট্রোলজি আমরা নারীতেও সম্ভব আছে। ওই যে নারীতে আমরা ডিরেকশন এগুলো পড়াবো আস্তে আস্তে, সমস্যা নেই। কালার থেরাপি, একটা স্টোরির কথা বললেন না, এই যে আমি বলেছিলাম স্যারে যখন গেল, বিমান থেকে নামলো, ঠিকানা অনুযায়ী গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দারুণ দারুণ টপিকটা, তারা খুব তো না, সুন্দর। তারা তো নারী অ্যাস্ট্রোলজি করে গিয়েছেন তাই না, ওটা নারীতেও আছে। হুম নারীতে তো আমরা যেগুলো শিখছি এগুলো তো আমরা বলা যায় একদম বেসিক পর্বে আছি। যখন আপনি নারীতে হুম অ্যাডভান্স যাবেন, অ্যাডভান্স স্টেজে, তখন হুম আপনাকে সূক্ষ্ম সূক্ষ্ম ডিগ্রি মিনিট সেকেন্ডের অনেক ব্যবহার আসবে, রাশির ভেতরেও রাশি বেরিয়ে আসবে, রাশি ওই যে যেটা হুম। বলছি স্যার, কক্ষা বলি, হ্যাঁ। নারীতে এই এই সিলেবাসের মধ্যেই আছে আমাদের এটা অ্যাডভান্স? অ্যাডভান্স এই সিলেবাসে নাই, তবে আমি কিছু কিছু এক্সট্রা টপিক আপনাদেরকে পড়িয়ে দেবো অ্যাডভান্স থেকে, ওটা নিয়ে সমস্যা নেই। আর এই মানে এই কেপিতে, কেপি বলছি সরি, আপনার নারী নারী জ্যোতিষের আমি কিছু কিছু অ্যাপ্লাই করছি, দেখছি দু তিনটে জিনিস খুব ভালো মিলছে। মানে শিওর অ্যান্ড শর্ট ভাবে দুটো জিনিস আমি পেয়েছি। একটা হচ্ছে আপনার যদি বৃহস্পতি বা শনি বক্রী থাকে জন্মকুষ্ঠিতে, তো কোন গ্রহ দ্বারা কে নিয়ন্ত্রিত, এটা তখন নির্ধারণ করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে যেমন বলা হয়েছে যে বৃহস্পতি বক্রী থাকলে 30 বছর বয়সের পর থেকে তার তার জীবনে একটা স্বাবলম্বী ভাব আসবে বা প্রতিষ্ঠা পাওয়ার দিকটা খুলবে। শনির হলে 31 বছর 3 মাসের পর থেকে, যেটা আপনি বলেছেন। হুম। তো এটা কিন্তু মানে এ পর্যন্ত একটা না আমি কিছু পাইনি, সবকটা পজিটিভই পেয়েছি, এটুকু বলতে পারি। শিওর অ্যান্ড শর্ট, মানে এটা শিওর শর্ট। এটা আমরা আরো নিখুঁত ভাবে শিখবো যখন আমরা রাউন্ড পড়াবো, রাউন্ড অফ জুপিটার, রাউন্ড অফ সেটার্ন, সেটার্ন সাইকেল। তো সেক্ষেত্রে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড রেট্রোগেশন হলে কেমন হয়, আসবে এগুলো ধীরে ধীরে। ঠিক আছে, আমরা এখনো ওই পর্যায়ে যাইনি। আর কি না প্রশ্ন আছে আজকে? মানে আজকে এই পর্যন্ত আমি শিওর শট এটা পেয়েছি আর কি। হ্যাঁ, হ্যাঁ অন্যান্য হ্যাঁ, বিষয়গুলো থেকে অ্যাপ্লাই করে এটা ঠিক অ্যাপ্লাই করে আছে, শিওর সমস্যা শট। নেই। আপনি আরো স্টাডি করতে থাকুন, নোট যা দিচ্ছে এগুলো সব পড়ুন, আরো আরো শিখবেন ধীরে ধীরে। ঠিক আছে। আচ্ছা, ইয়ে কে ইয়ে আপনার খালি ইয়ে জ্যোতিষ বেরিয়ে যায়, কি বলে, নারী জ্যোতিষে ঘড়িকে চাঁদ ধরা হয় তো? হ্যাঁ হ্যাঁ, ঘড়িকে কি? আমরা যে ঘড়ি ব্যবহার করছি, হ্যাঁ হ্যাঁ। এই ঘড়িটাকে কি চাঁদ চাঁদ ধরা হয় তো? চাঁদ মানে চন্দ্র? হ্যাঁ হ্যাঁ না না না, ঘড়ি কেন চন্দ্র হবে? ঘড়ি হতে টাইম, সময়। ঘড়ি হ্যাঁ, হচ্ছে সময়, সময়কে তো কি হয়? সময়টা কাল, আমরা রাহু কি সময়কে রাহু দিয়ে হিসাব করি। ও, এখানে রাহু দিয়ে।
ঘড়ি আচ্ছা আচ্ছা। মানে না এমনি টাইম, সব ঠিক থেকে আছে। দ্রুতগামী ক্যালেন্ডার, গ্রহদের মধ্যে ধরা হয় তো ইয়েকে, চাঁদকে। তো ঘড়ি এখানে আপনার রাহুকে ধরেন, কালকে, সময়কে। ঠিক আছে, সময়, ক্যালেন্ডার, টাইমিং, মানে যেগুলো আমাদেরকে টাইম দেয় বা সময় বলে দেয়, সেই সকল জিনিসগুলো আমরা রাহু দিয়ে ইন্ডিকেট করি। ও, মানে হাত ঘড়িটা আপনারা রাহুকেই ধরেন তাহলে। হ্যালো, শোনা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি শুনেছি। আচ্ছা, আর কি প্রশ্ন আছে? আমাদের একটু টাইমিং অনেক হয়ে গেছে, একটু আমরা টপিক রিলেটেড প্রশ্নে থাকবো, হ্যাঁ। এইভাবে আগোছালো বিভিন্ন বিষয় টপিক না নিলে অগোচর না, এটা সন্তান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সন্তান নিয়ে প্রশ্ন করবেন, আপনি গড়িতে চলে গেছেন। না আচ্ছা, না, যাই আমি হোক। কেন জিজ্ঞাসা করলাম, টাইমিংটাই তো মেন ফ্যাক্ট না যে কোনো জ্যোতিষের বিষয়, এই জন্য আমি জাস্ট জিজ্ঞাসা করলাম, আর কিছু হ্যাঁ, না। টাইমিং শিখবো আমরা, এই যে সন্তান শেষ হয়ে গেলে আমরা ট্রানজিট শিখবো, ঠিক আছে, হুম সমস্যা নেই। হুম। ঠিক ঠিক আছে, আছে। তাহলে আজকে হুম। এতটুকুই থাকুক। আর কারো প্রশ্ন আছে কি? ঠিক আছে, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানেই শেষ করি।